এই পুরো কোর্সটার মধ্যে আমি যেই এডিটরটা ইউজ করব সেই এডিটরটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। তো ভিজুয়াল স্টুডিও ধরেন সাপোজ গুগলে যখন যাবেন একদম প্রথম থেকে আমি দেখাই, ভিএস কোড দিয়ে আমি ইন্টার দিলাম। ভিএস কোড দিয়ে যখন আমি ইন্টার দিব, ইন্টার দেওয়ার পরে দেখবেন যে এখানে এই জিনিসটা চলে আসে। তো এখানে ক্লিক করার পরেই এখানে আপনার যদি উইন্ডোজ হয় তাহলে উইন্ডোজ, অথবা হচ্ছে আপনি যদি ম্যাক হয় তাহলে ম্যাক, বা হচ্ছে লিনাক্স হলে লিনাক্স। তো আপনার যেটা হবে, আমার অলরেডি ইনস্টল করা আছে, তারপরেও আপনাদেরকে আমি এখানে ডাউনলোড করে দেখাচ্ছি। যখন আপনি ডাউনলোডে প্রেস করবেন, ডাউনলোডে প্রেস করলে হচ্ছে এখানে ডাউনলোড হয়ে যাবে অটোমেটিকলি। তো এখানে ডাউনলোড অলরেডি হয়ে গেল। তো এখানে যখন এটা ডাউনলোড হয়ে গেল, তখন আমি এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে রান দিবেন। তো রান দেওয়ার পরে এখানে দেখেন এগ্রি, এটা যদি আপনার পড়তে ইচ্ছা করে আপনি পড়ে নেবেন, না ইচ্ছা করলে সমস্যা নেই। তো অ্যাকসেপ্ট দিবেন, নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে দেখেন এখানে প্রত্যেকটা কিন্তু টিক দেওয়া আছে। তো এই টিক দেওয়া থাকবে, কারণ হচ্ছে কি এগুলো পরবর্তীতে কিছু কিছু জিনিস আপনার প্রয়োজন পড়বে। তো নেক্সট দিবেন, এরপরে ইনস্টল দিবেন। ইনস্টল দিলেই এটা ইনস্টল হয়ে যাবে। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, তো এই জন্য আমি ইনস্টল করছি না। ক্যান্সেল দিয়ে দিলাম। এখন দেখেন আমার এখানে ইনস্টল করা আছে। ইনস্টল করার পরে ওখানে ফিনিশ দেখাবে। ফিনিশ দেখানোর পরে এই জিনিসটা আপনি অন হয়ে যাবে, অটোমেটিক অন হয়ে যাবে। তো এখন এটা আমি কেটে দিচ্ছি। ধরেন আমি এটা পুরোটাই কেটে দিচ্ছি। তো আমার ফোল্ডার সেটা হচ্ছে যে জ্যাম্পের ভিতরে, এখানে দেখেন জ্যাম্পের ভিতরে এসটিডক, তারপরে হচ্ছে একটা ফোল্ডার। এই এসটিডকের ভিতরে আমি একটা ফোল্ডার করেছি। তো এটার মধ্যে রাইট বাটন, ওইখানে আমি টিক চিহ্ন দিতে বলেছিলাম না, সেটা দেওয়ার একটা ফেসিলিটি হচ্ছে এই যে এখানে অটোমেটিক কিন্তু চলে আসছে, যে এই ফোল্ডারটা ওইখানে অটোমেটিকলি চলে আসবে। তো রাইট বাটন ক্লিক করে এখানে ওপেন উইথ কোড, ভিএস কোড। তো ভিএস কোডে দিলাম। দেওয়ার পরে সাথে সাথে ওই ফোল্ডারটা এখানে চলে আসলো। এই দেখেন এখানে আমি যদি ক্লিক করি, যে এখানে এইটার মানে হচ্ছে যে আপনার নিউ ফাইল। তো ভিএস কোডটা আমি কেন ইউজ করবো? ভিএস কোডে অনেক ফেসিলিটি আছে। ভিএস কোডের মধ্যে কিছু এক্সটেনশন আমি আপনাদের বলে দিব। সেই এক্সটেনশনগুলো যদি আপনারা ইউজ করেন তাহলে খুবই তাড়াতাড়ি, খুবই শর্টকাট, মানে অনেক ফেসিলিটি আছে এই এডিটরটার মধ্যে, ঠিক আছে? তো এইটা আপনি এখানে নিউতে ক্লিক করলে দেন হচ্ছে ধরেন সাপোজ ইন্ডেক্স ডট এসটিএমএল ফাইল, হ্যাঁ। তো এখন এটা এসটিএমএল ফাইল আমি করলাম। এখন আপনাদেরকে আপনি বলতে পারেন যে ভিএস কোডই আমি কেন ইউজ করব? তো ভিএস কোডের মধ্যে অনেক ফেসিলিটি আছে, যেরকম আমি এখানে একটা লিস্ট তৈরি করে রেখেছি। তো সেই জিনিসগুলো আমি এখনই দেখাই দিব, কারণ এটার মধ্যে অলরেডি ইমেজ ইনস্টল করা থাকে। আচ্ছা যাই হোক, প্রথমে যেটা হচ্ছে যে কন্ট্রোল কমা দিলে এই যে এই সেটিংয়ের মধ্যে এই যে দেখেন কন্ট্রোল কমা, এই সেটিংটার মধ্যে যেতে হলে আপনি জাস্ট কন্ট্রোল আর হচ্ছে কমা দিলেই সেটিংয়ের মধ্যে চলে আসবে। দেন আপনি কয়েকটা জিনিস করবেন, সেটা হচ্ছে যে দেখাই, এক্সক্লামেশন চিহ্ন দিলাম, দেওয়ার পরে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে কিন্তু আমাদের এই যে ফরম্যাটটা কিন্তু চলে আসলো, তাই না? তো এই ফরম্যাটটা যেহেতু চলে আসছে, এটা কিন্তু ইমেটের কাজ, যে আমি এক্সক্লামেশন দিলাম দেন ইন্টার দিলাম, সাথে সাথে এটা চলে আসলো। তো এইটা আসার পরে দেখেন এই যে আমি স্ক্রল দিয়ে কন্ট্রোল প্রেস করে আমার মাউসের যে স্ক্রলটা আছে সেটা আমি ঘোরালে কিন্তু এই যেটা অটোমেটিকলি বড় ছোট হচ্ছে। তো এইটা কিভাবে করব? এইটা করব হচ্ছে, এখানে আমি অলরেডি দিয়ে দিয়েছি, এটা হচ্ছে মাউস ওয়াইল বলে। তো আপনি সেটিংয়ে যাবেন, কন্ট্রোল কমা দিয়ে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে হচ্ছে ইউজার আর এটা হচ্ছে ওয়ার্ক স্পেস। তো এই দুইটার ডিফারেন্স কি? ইউজার মানে হচ্ছে যে আপনার পিসির মধ্যে মানে এটা পিসির মধ্যে সেট হবে, মানে একটা জেসন ফরম্যাট সেট হবে জেসন ফরম্যাটের মধ্যে। আর ওয়ার্ক স্পেস হচ্ছে যে আপনি যে ফোল্ডারটার মধ্যে কাজ করবেন সেটা হচ্ছে আপনার ওয়ার্ক স্পেস। তো আপনি যদি এখানে সেটিংস করেন, আপনি যদি এখানে সেটিং দেন যে এইটা আপনি সেট করবেন জুমটা, হ্যাঁ, এই যে মাউস ওয়াইল জুম, তো এইটা যদি আপনি এখানে সেটিং করেন, সেটিং করার সাথে সাথে এখানে দেখেন একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এই যে এখানে দেখেন একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে জেসন ফরম্যাট, ঠিক আছে? জেসন, কারণ আপনি যে সেটিংগুলো করবেন সেই সেটিংগুলা আপনি অন্য একটা পিসির মধ্যে নিয়ে গেলে, তো অন্য একটা পিসির মধ্যে নিয়ে গেলে আপনি যদি এই ফোল্ডারটা নিয়ে যান সাথে, তাহলে ভিএস কোডটা যখন রান করবেন তখন আপনার প্রত্যেকটা সেটিং, এই যে এখানে যে মাউস ওয়াইলটা ইউজ করলেন বা হচ্ছে সেট করলেন, সেই জিনিসটা কিন্তু ওইটার মধ্যে চলে যাবে, সাথে সাথে চলে যাবে। মানে আপনার আবার নতুন করে আপনার এনভায়রনমেন্ট তৈরি করতে হবে না। তো এই জন্য আপনি ওয়ার্ক স্পেসে এটা তৈরি করতে পারেন। এটা হচ্ছে একটা সুবিধা, বারবার আপনার ইনস্টল করতে হচ্ছে না, বারবার আপনার সেটিং চেঞ্জ করতে হচ্ছে না, তাই না? তো তারপর হচ্ছে ওয়ার্ড। তো এইটা কি, এখানে আবার সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখেন এইটা কিন্তু আপনার এখানে অফ করা থাকে, তো এইটা অন করে দিবেন। এইটার মানে হচ্ছে কি, যখন আপনার এই একটা কোড, ধরেন কন্ট্রোল জেড দিই, ওই যে যেই জিনিসটা এটা বড় ছিল, তাই না? এটা যখন বড় করব তখন দেখেন এটা ভেঙে নিচে চলে আসছে, মানে পুরো কোডটা ডানের ভিতরে, মানে নিচে কিন্তু আর একটা স্ক্রল বার আসে নাই, তাই না? তো এটা হচ্ছে কি ভেঙে যায়, যাতে এই জিনিসটাকে
এই জিনিসটাকেই বলা হচ্ছে কি ওয়ার্ড ওয়ার্ম। এটা হচ্ছে একটা, এই দুইটা গেল, দুইটা আমি সেভ করলাম। সেভ করার পরে হচ্ছে ফরম্যাট অন সেভ। তো ফরম্যাট অন সেভ মানে কি দেখেন, আপনি যখন ফরম্যাট অন সেভটা এইটাকে আপনি যদি যখন অন করবেন, তো এটা করার পরে এই পাশে গেলেন, ধরেন এখানে একটা জিনিস ফরম্যাট, ধরেন আপনি জেএস এর কিছু ফাইল আপনি সেভ করলেন, সুন্দর করে ফরম্যাট থাকে না, এই যে এরকম একটা ফরম্যাটে থাকে, তো এই ফরম্যাটটাকে উল্টাপাল্টা মানে অগুছানো যখন থাকে, যখন আপনি সেভ দিবেন তখন এটা সেমভাবে আবার ফরম্যাটে চলে আসবে। এটাই হচ্ছে এই ফরম্যাট অন সেভ। তো তারপরে হচ্ছে যেটা, তারপরে এই জাভাস্ক্রিপ্টের জন্য এই এক্সটেনশনটা আপনি ব্যবহার করবেন। কয়েকটা এক্সটেনশন জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা আছে, কিছু কিছু জিনিস আছে। তারপর হচ্ছে আপনাকে কিছু কিছু জিনিস একদম সেট করে ফার্স্টেই আপনি সেট করে রাখবেন। এটা জাভাস্ক্রিপ্টের জন্য এটা সেট করে রাখবেন, যেরকম হচ্ছে এই এক্সটেনশনের মধ্যে গেলে আপনার হচ্ছে অবশ্যই ইন্টারনেট প্রয়োজন হবে। তো এখানে আপনি যখন যাবেন, এখানে সার্চ দেবেন, সার্চ দেওয়ার পরে উপরে চলে আসলো। এটা আমার অলরেডি সেভ ইনস্টল করা আছে, এখানে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে দেখেন অনেক কিছু আছে, এখানে অনেক হেল্প করবে। তারপর যেটা করবেন যেটা হচ্ছে যে এইটা কোড ফরম্যাটার। তো কোড ফরম্যাটারটা যখন আপনি দিবেন, কোড ফরম্যাটারটা যখন গেলেন, এখানে দেখেন কোড ফরম্যাটার, তো এটাও ইনস্টল করে নেবেন যাতে কোডগুলো সুন্দরভাবে ফরম্যাট থাকে, মানে অটোমেটিকলি ফরম্যাটে বোঝা যায় কোনটা কোন ফরম্যাট। তারপর হচ্ছে যেটা হচ্ছে আপনার যেই থিমটা আমি ইউজ করি, মানে চোখে লাগে না, তো এই থিমটা যখন আপনি ইনস্টল দিবেন, এই থিমটা ইনস্টল দিবেন, এই থিমটা ইনস্টল দিয়ে দেন দেখবেন যে আপনার অনেকভাবে চেঞ্জ করা যায়। তো এখান থেকে যখন সেটিংয়ে যাবেন, সেটিংয়ে থেকে এখানে থিম কালার, থিম কালার থেকে চেঞ্জ করতে পারবেন, থিমের আইকন চেঞ্জ করতে পারবেন। তো আইকন থিম, এই থিমটা চেঞ্জ করবেন। আর আইকনের জন্য আপনার হচ্ছে এই যে এখানে ম্যাটেরিয়াল থিম আইকন, তো এই আইকনের জিনিসটাও আপনি এখানে সেভ করে রাখবেন বা ইনস্টল করে রাখবেন। ইনস্টল করে পরবর্তীতে আপনার ইন্টারনেট প্রয়োজন হবে না, ফার্স্টে যখন আপনি ইনস্টল করবেন। তো ইনস্টল করার পরে তারপর হচ্ছে এই জিনিসগুলো আমি আপনাদের লিস্টে দিয়ে দিব, তো কোনটা কোন কাজ সেটা আমি বলতেছি আর কি। আর এখানে যখন এটা দিবেন, এটার মানে হচ্ছে কি ব্র্যাকেট পেয়ার্স, একটা ব্র্যাকেট দেখেন, এই একটা ফার্স্ট ব্র্যাকেট আর লাস্ট ব্র্যাকেট, এই যে কি সুন্দর করে একটা জিনিস আসছে না। সো সেম এই জিনিসটা যাতে সুন্দর করে বোঝা যায় যে ফার্স্ট এন্ডিং ট্যাগ বা হচ্ছে স্টার্টিং ট্যাগ কোনটা, বা হচ্ছে আপনার ব্র্যাকেট, এটা হচ্ছে যেহেতু ব্র্যাকেটের জন্য, তো এই ব্র্যাকেটটা ফার্স্টের আর লাস্টেরটা আপনি সুন্দর করে ক্লিয়ারলি বুঝাই দিবে। তো এটা হচ্ছে অনেক হেল্পফুল, আপনার এটা অনেক হেল্প করবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে রেনবো, এটা আমি ইউজ করি না, বাট এটা আপনি ইউজ করতে পারেন। এটা হচ্ছে কি, এইটা জাস্ট হচ্ছে আপনার ফরম্যাটগুলো, এই যে এইখানে যে কালারটা, এই কালারটা দেখাবে, তো সুন্দর ফরম্যাটটা প্রয়োজন হবে মানে যদি আপনি চান তাহলে। তারপর হচ্ছে অটো রিনেম ট্যাগ। তো রিনেম ট্যাগটা হচ্ছে কি অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। রিনেম ট্যাগটা আমি দেখাই, এই রিনেম ট্যাগটা যে আপনি ইনস্টল করলেন, এই রিনেম ট্যাগের কাজ কি, এই রিনেম ট্যাগের কাজটা আমি দেখাই। এখানে যাবেন, দেখেন এই টাইটেলটার যদি আপনি হ্যালো লেখেন, দেখেন পরেরটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক। তো এটা অনেক হেল্পফুল, তো এই জিনিসটাও হেল্পফুল। তো রিনেম ট্যাগটা গেল, তো এটা আমি কেটে দিলাম। তারপর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে কি আপনার রেস্ট, আচ্ছা এটা হচ্ছে এপিআই নিয়ে। তো এখন সিএসএস পিক, তো সিএসএস পিকেরটাও অনেক হেল্পফুল, কারণ সিএসএস এর আপনার কিছু কিছু জিনিস আছে, যখন আপনি এই যে ক্লাস আছে, তো এই ক্লাসের মধ্যে যখন এখানে আপনি কালারের মধ্যে ধরবেন বা হচ্ছে এই ক্লাসের মধ্যে ধরবেন, এই ক্লাসের মধ্যে ধরলে আপনার কোন জায়গায় এই জিনিসটা আছে, এই যে ক্লাসের মধ্যে আপনি ধরলেন, ধরার পরে এই কোন জায়গায় জিনিসটা আছে, কোন কোন কী কী আছে, ওই জিনিসগুলো অটোমেটিকলি দেখেন এখানে চলে আসবে। তো ওই ক্লিক করলেই সাথে সাথে কন্ট্রোল দিয়ে ক্লিক করলেই ওই পাশে চলে যাবে। তো এটা অনেক হেল্পফুল মানে সিএসএস এর জন্য। তো এই সিএসএস স্পিকারটা এটা হলো। তারপর হচ্ছে HTML CSS সাপোর্ট, তো এই জিনিসটাও এটাও আপনি ইনস্টল করে নেবেন। তো এটাও আপনার অনেক হেল্প করবে, HTML যে সাপোর্ট, এটা আপনি হেল্প করবেন। এটা আমি করি নেই, কারণ হচ্ছে আমার HTML তেমন একটা প্রয়োজন হয় না, তা মাঝে মধ্যে ওটা আমি অটোমেটিকলি করে ফেলি। তো তারপর হচ্ছে লাইভ সেস কম্পাইলার, তো সেসটা আমার লাগতেছে না, কারণ হচ্ছে যারা সেস করেন, সেস সিএসএস বা হচ্ছে সেস কাজ করেন, তো তারা এটা করতে পারেন। তো এখন আমার হচ্ছে লাইভ সার্ভার, তো লাইভ সার্ভারটা করলে কি উপকার হয় সেটা আমি দেখাই। তো এখন আমি আরেকটা কাজ করব, সেই কাজটা হচ্ছে কি, তো এটা আমি পরে দেখাই, আগে লাইভ সার্ভারটা ইনস্টল করে নিই, মানে ইনস্টল করা দেখাইনি। তো এই লাইভ সার্ভারটা আপনি ইনস্টল করবেন, ইনস্টল করে আপনি কি করবেন, ইনস্টল তো করলেন, ইনস্টল করার পরে দেখেন আপনার কি কাজটা কি। তো এখানে দেখেন আমার এক্সটেনশন শেষ, এখন হচ্ছে আমাদের কি কি আছে, একটা হচ্ছে ইমেট আর একটা হচ্ছে লাইভ সার্ভার। তো ইমেট আর লাইভ সার্ভারটা আসলে কি, ইমেটটা হচ্ছে যে ধরেন সাপোজ ডিভ করলেন একটা, সাথে একটা ক্লাস দিলেন, ক্লাস হচ্ছে হ্যালো নামে 3টা ক্লাস যাবে, ঠিক আছে। তো তখন 3, তো হ্যালো নামে 3টা ক্লাস আপনার অলরেডি তৈরি হয়ে গেল। তো এইটা হচ্ছে কি আমাদের ইমেটের কাজ। তো ইমেটের কাজগুলো এর আগেও আপনি যারা পিএইচপি করেছেন তারা দেখেছেন, যেরকম হচ্ছে আমি কি করি, যেরকম লিঙ্ক, আচ্ছা লিঙ্ক না এ দিলাম, ট্যাবে প্রেস করলাম, দেখেন এই জিনিসটা চলে আসলো। তো এইগুলো হচ্ছে কি আমাদের
ইমেটের কাজ। তো ইমেটের কাজগুলো যেরকম হচ্ছে আমি পুরো জিনিসটা কেটে দিলাম, জাস্ট হচ্ছে এক্সক্লামেশন দিলাম, ইন্টার দিলাম, আমার পুরো ফরম্যাটটা চলে আসলো। এগুলোই হচ্ছে কি ইমেটের কাজ। তো ইমেটটা হচ্ছে কি আমাদের ভিএস কোডের মধ্যে অটোমেটিক থাকে। তো আমাদের এই এতটুকু কাজ শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে ধরেন সাপোজ এখানে আমি লিখলাম নীরব হাসান। তো নীরব হাসান লিখলাম, এখন আমি সেভ দিলাম। তো সেভ দেওয়ার পরে এখন দেখেন এখানে রাইট বাটন ক্লিক করে এখানে ওপেন উইথ লাইভ সার্ভার যখন আমি এখানে ক্লিক করব, এই জিনিসটা অলরেডি চলে আসবে। তো এই জিনিসটা যে চলে আসবে, আমি এটা একটু ছোট করি, এটা একটু ছোট করি। তো এটা ছোট করে আমি এই সাইডে রাখি। তো আর এটাকে আমি আর একটু ছোট করি, এটাকে ছোট করলাম যাতে আমার পুরো দুটাই ক্লিয়ারলি বোঝা যায়। তো এখন যদি আমি রাইট বাটন ক্লিক করে ওপেন দিই, ওপেন দেওয়ার পরে কিন্তু এই জিনিসটা আমার চলে আসবে, কারণ এই যে এখানে একটা পোর্ট আসবে, পোর্ট এসে এটা অটোমেটিকলি এখানে চলে আসবে। তো দেন দেখেন এখানে যদি আমি নীরব হাসান দিলাম না, নীরব হাসান দিয়ে হ্যালো হ্যালো ওয়ার্ল্ড দিই, ধরেন সাপোজ হ্যালো WORLD, ডান সাইডে দেখেন আমি কন্ট্রোল S দিলাম, সেভ দিলাম, দেখেন ডান সাইডে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে লাইভ সার্ভারের কাজ। তো লাইভ সার্ভারটা যেহেতু আমার এখানে কাজ করছে, তাহলে হচ্ছে আপনি কি দেখে দেখে কিন্তু আপনার বারবার এখানে সেভ দিয়ে এখানে পেজ রিলোড দিতে হচ্ছে না, তাই না? তো লাইভ আপনি কাজ করতে পারতেছেন, এটা হচ্ছে লাইভ সার্ভারের কাজ। সো আপনারা অনেকেই HTML নিয়ে চিন্তা ভাবনা করেন যে HTML এ আপনারা কাজ করবেন, বাট HTML এ আপনারা ফুল কীভাবে কাজ শুরু করতে হয় সেটাই জানেন না। সো HTML-টা কী আসলে? নর্মালি আমরা HTML বলতে বুঝি যে আপনার HTML এর ফুল মিনিংটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এর মানে হচ্ছে, এর ফুল মিনিংটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা আসলে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো অনেকেই বলে এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা এরকম কিছু একটা ধারণা থাকে, বাট এটা আসলে হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো যাই হোক, এর ফুল মিনিংটা আপনারা জানলেন। সো আপনি নতুন একটা ফাইল ক্রিয়েট করতেছেন HTML নামে। সো এটা আপনি অবশ্যই সেভ করে নেবেন, কজ সেভ না করলে কিন্তু কাজ হচ্ছে না। আর এটার মাধ্যমে আপনার নর্মালি আমি কাজ করে দেখাবো যে আপনার এর মধ্যে HTML এটা হচ্ছে যে আপনার এটার মধ্যে অনেক ট্যাগস থাকে, ট্যাগস হিউজ পরিমাণে ট্যাগস থাকে। সো ট্যাগস দিয়ে আসলে কাজ করতে হয়। ট্যাগসগুলো হচ্ছে আপনার, আমি ফাইলটা সেভ করি, কন্ট্রোল S দিয়েও আপনি সেভ করতে পারেন। আর আপনি এখান থেকে ফাইল থেকে গিয়ে আপনি সেভ দিলেও আপনি কোথায় সেভ করতে যাচ্ছেন, আপনি ডেস্কটপে সেভ করতে যাচ্ছেন, ধরেন সাপোজ নীরব আপনি আপনার ওয়ার্ক ফাইল। সো আগের যেটা ছিল সেটা আমি ডিলিট করে দিচ্ছি। আপনি নতুন করে আপনি ইন্ডেক্স হচ্ছে আপনি সেটা ভবিষ্যতে আপনি পরে বুঝতে পারবেন যে আসলে ইন্ডেক্সটা আমরা কেন লিখি। হোম পেজের জন্য জাস্ট এই ইন্ডেক্সটা আমরা লিখি। সো আপনার নর্মালি আপনি যেই কোনো নাম দিয়ে আপনি সেভ করতে পারেন, জাস্ট সুবিধার্থে আপনি পরে বুঝতে পারবেন যে আসলে ইন্ডেক্সটা কেন লেখা হয়। সো আপনি এখন ফার্স্ট আপনি বিগিনার্স হিসাবে আপনি ইন্ডেক্সটা লিখতে পারেন, বিকজ ইন্ডেক্স অথবা আপনি নামটা লিখতে পারেন। সো সাপোজ আমি নীরব লিখলাম, নীরব .html আপনি HTML স্যার, আপনি যদি .html না লিখেন তাহলে কিন্তু ফাইলটা বুঝতে পারছেন না যে এটা আসলে কি ফাইল, HTML নাকি অন্য কোনো ফাইল। সো আপনি অবশ্যই এটা মানে লিখে দিবেন যে এটা আসলে কি ফাইল, সেটা বোঝার জন্য .html অবশ্যই লিখবেন। সো আমি একটা ফাইল ক্রিয়েট করলাম। সো আমার নতুন একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন যে নীরব.html, এটা হচ্ছে আমাদের নতুন ফাইল। সো ফার্স্ট এটার মধ্যে কী কী ট্যাগ থাকতে পারে, ট্যাগসগুলো হচ্ছে নর্মালি আপনার লেফট অ্যাঙ্গেল যে ব্র্যাকেট আছে সেটা দিয়ে আপনার শুরু করতে হয়, আর রাইট অ্যাঙ্গেল যে ব্র্যাকেটস আছে সেটা দিয়ে আপনার বন্ধ করতে হয়। সেটা স্টার্টিং বলতে আপনার এটাকে বোঝায়, স্টার্টিং এর মাঝখানে আপনার ধরেন সাপোজ প্যারাগ্রাফ, এটা হচ্ছে একটা ট্যাগ, বাট এটা কিন্তু স্টার্টিং ট্যাগ। সো আপনার ইনটেকটা কাকে বল, ইনটেক হচ্ছে যেটাকে আপনি লাস্টে যে বন্ধ করে দিবে, যে এই কাজটা কমপ্লিট বা এরকম কিছু একটা, বা এই লাইনটা কমপ্লিট, এটাকে ইন্ট করার জন্য একটা স্ল্যাশ দিতে হবে। সব ঠিক আছে, বাট একটা স্ল্যাশ দিতে হবে। টেক্সটগুলো আমি লিখি প্যারাগ্রাফ, অ্যাব্রিভিয়েশন, আপনি দেখতে পাচ্ছেন আরও ট্যাগস, HTML হচ্ছে এটা H1। সো আপনি আপনি নর্মালি, আর একটা জিনিস ভুলবেন না কখনো, এটা আপনার ডাবল টেক্সট বলা চলে, আর হচ্ছে সিঙ্গেল টেক্সটে অনেক আছে। সাপোজ HR হচ্ছে হরিজন্টাল র। সো এটা হচ্ছে আপনার একটা লাইনের ক্ষেত্রে প্রয়োজন হয়, একটা লাইন দেয়। যাই হোক, আমি এটা দেখাবো আপনাদের, আরও হিউজ পরিমাণে আরও অনেক ট্যাগস আছে, আমি দেখাবো। এটা হচ্ছে আপনার নর্মালি এভাবে ট্যাগসগুলো ইউজ করতে হয়। সো টেক্সটের মাঝখানে ধরেন সাপোজ আপনি একটা নাম লিখলেন, মাই নেম ইজ নীরব, জাস্ট আপনি এটা লিখলেন। এখানে লেখার পর আপনি যদি এখানে কন্ট্রোল S দেন, সেভ, এখানে কিন্তু আউটপুটে শো করছে।
সো দেখতে পাচ্ছেন যে আপনার যে লাইনটা, সো যাই হোক আপনাকে ফার্স্টে আমি এটাকে আপনাকে ধারণা দিলাম জাস্ট কীভাবে শুরু করতে হয়। আমি এগুলো কেটে দিচ্ছি, আপনাকে আমি একটা নর্মালি একটা টেক্সট দেখাচ্ছি। সেটা হচ্ছে যে আপনি নর্মালি একটা টেক্সট দেখাচ্ছি, টেক্সট হচ্ছে TAGS টেক্সট। টেক্সট দেওয়ার পরে আপনার যে কিবোর্ডের মধ্যে যে একটা ট্যাব বাটন আছে, আমি আবারও বলছি, সেটা হচ্ছে যে কিবোর্ডের মধ্যে বাম পাশে ট্যাব বাটন আছে। সো আপনি আবার দেখাচ্ছি, সেটা হচ্ছে যে TAGS টেক্সট, ট্যাব বাটনটা দিলে কিন্তু আপনার অটোমেটিক্যালি যে টেক্সটগুলো সেগুলো চলে আসবে। টেক্সটটা চলে আসছে, ভিউ করার জন্য কি লিখবেন, দিস ইজ এ ট্যাগ। সো কন্ট্রোল এস দিলে কিন্তু এটা চলে আসছে। সো আমি এখন শুরু করতে যাচ্ছি যে কীভাবে আপনারা HTML শুরু করবেন কাজ। HTML কাজ শুরু করার আগে আপনাকে অবশ্যই HTML এর যে একটি লেটেস্ট ভার্সন যেটা বোঝার জন্য সেটা আপনার একটা জিনিস লিখতে হয়, সেটা হচ্ছে যে একটা টেক্সট লিখতে হয়, সেটা হচ্ছে যে ডক টাইপ, DOC, তার আগে এক্সক্লেমেটরি চিহ্ন, ডক TYP, ডক টাইপ ডট স্পেস HTML। এটা দিয়ে আপনাকে বোঝানো হয় যে এটা কি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এটা করা হয়েছে। HTML আমি জাস্ট শর্টকাট করতেছি। ট্যাব, আপনার ফার্স্টে একটা স্টার্টিং ট্যাগ দরকার হয় আপনার যে কোনো একটা পেজে HTML এর যে কাজটা করবেন সেটার জন্য। ফার্স্টে একদম উপরে আপনার HTML যে ফার্স্ট স্টার্টিং ট্যাগ, আর একদম নিচে আপনার ইন ট্যাগ দিতে হবে, ইন্ডিং ট্যাগ। নর্মালি একটা মানুষের মাথা এবং বডি থাকে, আপনি বুঝতে পেরেছেন যে একটা পেজেরও অবশ্যই মাথা এবং বডি আছে। আপনার পেজের জন্য যে আপনি মাথাটা হেড একটা ট্যাগস আছে, HEAD ট্যাব প্রেস করলে দেখতে পাচ্ছেন যে আপনার হেড ট্যাগটা চলে আসছে অলরেডি। দেন আপনি বডি, BODY বডি, দেন দেখতে পাচ্ছেন যে আপনার এটাও চলে আসছে। আপনি পুরোটা আপনি কেটে দিলেন, এটা আপনার দেখবেন যে অটোমেটিকলি অনেক কিছু চলে আসছে। আপনি এক্সক্লেমেটরি যে চিহ্নটা সেটা দিয়ে আপনি ট্যাব প্রেস করলে কিন্তু চলে আসছে, এটা চলে আসছে অলরেডি, অনেক কিছু চলে আসছে। প্রথম থেকে একদম নিচ পর্যন্ত আমি বুঝিয়ে দিই, সেটা হচ্ছে যে ডক টাইপ। ইফ ইউ রিড ইট কেয়ারফুলি দেন ডক টাইপ, এটার ফুল মিনিংটা আপনি বুঝতে পারছেন, অটোমেটিকলি আপনি নিজেই বুঝতে পারছেন, ধারণা করে নিতে পারছেন যে ডক টাইপ এর মিনিংটা কী হতে পারে। এটা আসলে ডকুমেন্ট টাইপ, HTML এর ডকুমেন্ট টাইপ এর মিনিংটা হচ্ছে এটা। আপনি হয়তো বা HTML এর সাথে এটা কি আপনি বুঝতে পারছেন না, এটা আপনার হয়তো বা এখন প্রয়োজন নেই, কিন্তু সামনে প্রয়োজন হবে। সো আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে আসলে এটা কি। এটা হচ্ছে একটি অ্যাট্রিবিউট, আর এটা হচ্ছে এটার ভ্যালু। এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এটা ভ্যালু। এই অ্যাট্রিবিউটটা হচ্ছে অনেক কাজের, অনেক কাজের। এটা আপনাকে এখন আমি বুঝাবো না, কজ এটা আমরা সামনে বুঝাবো। এটা জাস্ট আপনি এখন কপি করে এটা আপনি লিখে রাখতে পারেন, অথবা এটা আপনি কেটে দিতে পারেন, কিন্তু এটা আপনার প্রয়োজন হবে। আর টাইটেল হচ্ছে আপনার নর্মালি আপনি টাইটেলটা দেখে বুঝতে পারবেন যে আসলে এই ফাইলটা কি, এই পেজটা আসলে ভিতরে কি আছে, এটা দেখে আপনি কিন্তু বুঝতে পারেন টাইটেল। সো আমরা এটা HTML5 করব, HTML5 এর কিছু কাজ করব, সো এই জন্য আমরা টাইটেলটা দিব, এখানে টাইটেলটা আসবে। সো এটা আপনি কন্ট্রোল-S দিলে কিন্তু এটা ডকুমেন্ট, এখানে ডকুমেন্ট লেখা আছে, এটা চলে আসছে ডকুমেন্ট। আপনি আমরা করতে যাচ্ছি HTML5 কন্ট্রোল-S দিয়ে সেভ করেছি, সেভ করার সাথে সাথে এটা চলে আসছে। কিছু ট্যাগস ইউজ করি, সেটা হচ্ছে যে H1, আপনি ট্যাব প্রেস করলে দেন এটা চলে আসছে। আপনি এখানে লিখলাম যে স্ট্রাকচার হোম, STRUCTURE স্ট্রাকচার হোম। এটা আরেকটা ট্যাগস আমি ইউজ করি, সেটা হচ্ছে যে প্যারাগ্রাফ, P ট্যাগ। দিস ইজ মাই ফার্স্ট কমপ্লিট HTML পেজ। আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এটা আমি লিখেছি, এখন কন্ট্রোল-S দেওয়ার সাথে সাথে কিন্তু চলে আসছে। সো নর্মালি একটা পেজ ক্রিয়েট হয়ে গেল, আশা করছি বুঝতে পেরেছেন। হেডার, প্যারাগ্রাফ অ্যান্ড লাইন ব্রেক। ফার্স্টে আমরা একটি প্যারাগ্রাফ নিই, প্রথম থেকে শুরু করি। সেটা হচ্ছে যে আপনার নর্মালি একটা লাইন নিলেন, দেন নেওয়ার পর আপনি প্যারাগ্রাফের যে ট্যাগটা সেটা দিলেন, P, এটা অটোমেটিকলি চলে আসছে। এটা স্টার্টিং ট্যাগ, আর ইনট্যাগটা আপনার অবশ্যই লাস্টে হবে। সো আপনি লাস্টে দিলেন, তারপর আপনি এটা ভিউ করলেন। সো কন্ট্রোল-S দেওয়ার পরে কিন্তু অটোমেটিকলি চলে আসছে। এখন কন্ট্রোল-S দেন, অথবা সেভ দিলেন। সেভ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এটা এলোমেলোভাবে আপনার ইনলাইন, মানে এক লাইনের মধ্যে সবগুলো চলে আসছে। সো এটা যাতে এক লাইনের মধ্যে না আসে, একটা ব্রেক হয়। সো ব্রেকের জন্য আপনাকে কী করতে হবে সেটা আমি দেখাচ্ছি। ব্রেকের জন্য আপনি ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি যে লাইন পরে যেটা ব্রেক দিবেন, এই লাইনটার পরে আপনি একটা স্পেস ইন্টার দিতে যাচ্ছেন, বা ব্রেক দিতে যাচ্ছেন। ব্রেক দেওয়ার পরে ব্রেকের যে HTML এর মধ্যে একটা ট্যাগস আছে, সেটা হচ্ছে যে ব্রেক, BR/এন্ডিং ট্যাগ, এন্ডিং ব্র্যাকেট। সো আপনার এই ব্রেক, এটা কপি করে আপনি নর্মালি
এটা কপি করে আপনি এখানেও দিবেন, দেন এখানেও দিবেন। আর এখানে দেওয়ার প্রয়োজন নেই, কজ হচ্ছে এটার পরে কোনো লাইন নেই। আমরা দেখি কিভাবে আসলো, এটা কিভাবে হয়। আপনি কন্ট্রোল এস সেভ দিলে কিন্তু অটোমেটিকলি চলে আসতেছে। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ডিরেক্ট ইনলাইন হয়নি, মানে এক লাইনের মধ্যে সব হয়নি, ব্রেক দেওয়ার পরে একটার পরে একটা চলে আসছে। আপনি এটা দিয়েও করতে পারেন নর্মালি। আর হচ্ছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের যে কাজটা, এটা হচ্ছে লাইন ব্রেক, একটার পরে একটা যাতে হয়, সেহেতু ব্রেক ইউজ করা হয়। আপনি এটা ভবিষ্যতে অনেক ইউজ করতে হবে। সো যাই হোক, আপনি এই স্ল্যাশটা ছাড়াও দিতে পারেন, বাট এটা হচ্ছে HTML এর ট্যাগ জন্য আমরা এটা ইউজ করছি। এটা কিন্তু আগের মতো হয়ে গেছে যেহেতু ব্রেক নেই। দেখতে পাচ্ছেন যে এক লাইনের মধ্যে আমরা প্যারাগ্রাফ ইউজ করতে পারি, এটা প্যারাগ্রাফ ইউজ করতে পারি। আর তার আগে আমি একটু জিনিস দেখাচ্ছি, যে ব্রেক যেটা ছিল কন্ট্রোল জেড দিয়ে আমি দেখাচ্ছি। এটার মধ্যে যে স্পেসটা, মানে একটার পর একটা যে লাইনের মধ্যে যে একটা স্পেস রয়েছে, সেটা কিন্তু খুবই ছোট। নর্মালি একটার পর একটা হয়ে গেছে, কিন্তু প্যারাগ্রাফ দেওয়ার পরে দেখুন যে কীরকম হয়। প্যারাগ্রাফ দেওয়ার পরে আমি প্যারাগ্রাফের যে ট্যাগটা সেটা দিচ্ছি। এখান থেকে আপনি শুরু করবেন যে প্যারাগ্রাফ পি, এন্ডিং ট্যাগ, স্টার্টিং ট্যাগটা আপনার ফার্স্টে থাকবে অবশ্যই, আর এন্ডিং ট্যাগটা হচ্ছে লাস্টে থাকবে। নর্মালি এটা আমি কেটে দিচ্ছি, আর এখান থেকে আমি এটা কপি মারছি, কন্ট্রোল ডি আপনি দিলেন। এখন কন্ট্রোল এস, দেখেন যে একটু বড় হয়ে গেছে স্পেসটা। প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফের মধ্যে যেরকমভাবে একটার পর একটা লাইন থাকে সেরকমভাবে হয়ে গেছে। এটা হচ্ছে প্যারাগ্রাফের কাজ। প্যারাগ্রাফটা আপনি প্যারাগ্রাফটা দেওয়ার পরে আপনার ব্রেকটা কিন্তু ইউজ করতে হচ্ছে না, অটোমেটিকলি কিন্তু হয়ে যাচ্ছে। আপনার ডিফল্ট আপনার হেডার 1 যে এটা বড় হয়ে যাবে, দেন বোল্ড হয়ে যাবে। নর্মাল যে 6টা আছে, হেডার 2, এন্ডিং ট্যাগের মধ্যে দিতে হবে। হেডার 3 দেন এন্ডিং ট্যাগও 3 দিতে হবে। হেডার 4, দেন এন্ডিং ট্যাগের মধ্যেও হেডার 4 দিতে হবে। দেন হেডার 5, এটার মধ্যে এন্ডিং ট্যাগের মধ্যে 5 দিতে হবে। হেডার 6, হেডার 6-এর মধ্যেও। তার মানে হচ্ছে যে এখন দিস ইজ দ্য ফার্স্ট হেডার, দিস ইজ সেকেন্ড হেডার। আপনি কন্ট্রোল এস দিবেন, কন্ট্রোল এস দিলে অটোমেটিকলি কিন্তু চলে আসে। ফার্স্টে আপনার এখানে কি দেখাচ্ছে যে ফার্স্টে অটোমেটিকলি কিন্তু বোল্ড হয়ে যাচ্ছে, মানে বোল্ড হয়ে যাচ্ছে। সো এটা ফার্স্টে হেডার 1টা হচ্ছে একটু বড় সাইজ, এটা অটোমেটিকলি সাইজ দেওয়া আছে HTML এর মধ্যে। এটা ফার্স্টেটা হচ্ছে H1 হচ্ছে একটু বড়, দেন হচ্ছে আর একটু ছোট, দেন আরও ছোট, দেন এরকমভাবে সিরিয়াল মেনটেন করে একদম ছোট। এভাবে আপনি হেডার ইউজ করতে পারেন। আপনি টেক্সট এডিটর যাবেন। সো এটা আমি কেটে দিচ্ছি, এটা আমার প্রয়োজন নেই, আমি নতুন করে দেখাচ্ছি। আপনি ফার্স্টে একটা টেক্সট লিখেন, একটা সেন্টেন্স লিখেন যে দিস ইজ এ সেন্টেন্স। এটাকে আপনি বোল্ড করবেন, বা এর আগে আপনি একটা প্যারাগ্রাফ ট্যাগটা নিলেন, প্যারাগ্রাফ এন্ডিং ট্যাগটা আপনি শেষে নিয়ে গেলেন। এন্ডিং ট্যাগ মানে অবশ্যই শেষে নিতে হবে, সেটা আপনি এটা থেকে বোঝা যায়। কন্ট্রোল ডি দিয়ে আপনি আরও কয়েকটা করলেন, কন্ট্রোল ডি। সো কন্ট্রোল ডি দিয়ে আপনি কয়েকটা করলেন, কন্ট্রোল সেভ দিলেন। সেভ দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এটা হয়ে গেছে। এখন আপনি ফার্স্টে এটাকে আপনি বোল্ড করবেন। বোল্ড করার জন্য দুইটা টেক্সট আছে, সেটা হচ্ছে যে আপনি নর্মালি আপনি বি দিয়েও করতে পারেন, বি দিয়ে আপনি করতে পারেন, এবং এন্ডিং ট্যাগটাকে আপনি পিছনে নিয়ে দেখেন। এন্ডিং ট্যাগটাকে আপনি পিছনে নিলেন, এখন কন্ট্রোল এস দিবেন। এস দিলে দেখতে পাচ্ছেন যে এটা বোল্ড হয়ে গেছে। আপনার টেক্সটটা একটু মোটা হয়ে গেছে। এটা হচ্ছে একটা কাজ। আরেকটা হচ্ছে নর্মালি আপনি আরেকটা যেটা ইউজ করা যায় বোল্ড ছাড়াও, যে আপনার বোল্ড করা যায়, সেটা হচ্ছে যে বি ছাড়া স্ট্রং একটা ট্যাগ আছে, STRONG, স্ট্রং। আপনি স্ট্রং এন্ডিং ট্যাগটাকে আপনি পিছনে লাস্টে নিয়ে যান, সেটা হচ্ছে যে কন্ট্রোল এস দেন। দেখেন যে আপনি এটাও কিন্তু বোল্ড হয়ে গেছে। এই দুইটা কাজ কিন্তু সেম। এখন আমি দেখাবো যে আপনার কীভাবে ইটালিক করতে হয়, টেক্সটটাকে আপনার একটু বাঁকা করতে হয়। সেটা হচ্ছে যে সেটাও দুইটা জিনিস দিয়ে করা যায়। আর সেটা হচ্ছে যে আপনি নর্মালি আই দিয়ে করতে পারেন। আপনার এন্ডিং ট্যাগটাকে আমি পিছনে নিচ্ছি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। আপনি এখন দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল এস দেওয়ার পরে এটা কিন্তু ইটালিক হয়ে গেছে, অলরেডি একটু বাঁকা আকারে হয়ে গেছে। আপনি এটা আরও একটা সিস্টেমে করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার আরেকটা ট্যাগের মাধ্যমে ইএম এন্ডিং ট্যাগটাকে আমি পিছনে নিচ্ছি, লাস্টে নিচ্ছি, স্পেস লাস্টে নিচ্ছি, কন্ট্রোল এস দিচ্ছি। দেখেন যে এটাও কিন্তু ইটালিক হয়ে গেছে। দুইটা কিন্তু সেম, এই দুইটার কাজ সেম, এইটা আর এটার কাজ যেরকম সেম। সো আই আর হচ্ছে ইএম, এই দুইটার কাজও সেম, ইটালিক করে তোলা। এখন আমি দেখাবো যে আপনার কীভাবে একটা লাইনের পরে কিভাবে একটা লাইন দিতে হয়। লাইন নর্মালি আপনি ইন্টার দিলেন, ইন্টার দেওয়ার পরে আপনার এটা কিন্তু সেম, এই কন্ট্রোল এস দেওয়ার পরে। সো আপনি এখানে আপনার একটা লাইন দিতে যাচ্ছেন, এইচআর ট্যাগ মানে হচ্ছে যে হরিজেন্টাল রুল। এটা আপনার আমি আগে বলেছি। এখন দেখতে পাচ্ছেন যে এখন আমি কিছুই হয়নি। এখন আপনি কন্ট্রোল এস দিলে দেখবেন যে এখানে একটা লাইন হয়ে গেছে। কন্ট্রোল এস দেখতে পাচ্ছেন যে এখানে একটা লাইন হয়ে গেছে অটোমেটিকলি। এইচআর হরিজেন্টাল রুলের কাজ হচ্ছে একটা লাইন দেওয়া। আপনি আপনার যেখানে ইচ্ছা বা যেখানে আপনার লাগবে, প্রয়োজন মোতাবেক আপনি এটা ইউজ করতে পারেন। আশা করছি এটা বুঝতে পেরেছেন। এখন দেখাবো যে আপনার কীভাবে কমেন্টস ইউজ করতে হয়। সেটা হচ্ছে যে
আপনি একটা পেজের মধ্যে আপনি যে পেজটায় কাজ করবেন কিছু তথ্য আপনি সবাইকে দেখাতে চাচ্ছেন না বা শো করতে চাচ্ছেন না, বা আপনি আপনার এই লাইনটা আপনার পরবর্তী সময় লাগবে, এখন আপনি এটা দেখাতে চাচ্ছেন না, এটা আপনি হাইড করে রাখতে পারেন। সো এটা হাইড করে রাখতে হলে কি করতে হবে, আপনি এভাবেও দিতে পারেন, যা এখন যেভাবে আছে সেভাবেও দিতে পারেন। আমি এখানে ধরেন সাপোজ এই লাইনটাকে আপনার আমি দেখাতে চাচ্ছি না, এই সেকেন্ড লাইনটাকে আমি এটা দেখাতে চাচ্ছি না। এই লাইনটাকে দেখাতে না চাইলে আপনি কমেন্টস ইউজ করতে হবে। কমেন্টস ইউজ করার জন্য আপনার একটা টেক্সট প্রয়োজন, সেটা হচ্ছে যে লেফট অ্যাঙ্গেল দেন এক্সক্লামেশন দেন দুইটা হাইপেন দেবেন। দেখতে পাচ্ছেন যে আপনার ইন্ডিং ট্যাগ না দেওয়ার কারণে সেটা একদম নিচ পর্যন্ত আপনার একদম হাইড হয়ে গেছে, এখানে একটু অন্য একটা কালার ধারণ করেছে। সো আপনি এখন ইন্ডিং ট্যাগ দিবেন, ইন্ডিং ট্যাগটা হচ্ছে আবার দুইটা হাইপেন দিবেন, দেন রাইট অ্যাঙ্গেল। আপনি দেখতে পাচ্ছেন যে এখন এটা আপনার শুধু এইটা আপনার হাইট দেখাচ্ছে, অনেকটা কালার দেখাচ্ছে। এখানে কিন্তু এখন কিছুই হয়নি, বিকজ আমি সেভ দেইনি। আমি এখন কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, দেখেন আপনার সেকেন্ড যে লাইনটা ছিল সেটা কিন্তু এখন নেই। তার মানে হচ্ছে যে আপনার এখানে যাই লিখবেন না কেন, সাপোজ কমেন্টস সো কন্ট্রোল এস, আপনি এখানে এটা কিন্তু হাইড হয়ে গেছে। আপনি এটা ধরেন আপনি এখানে হরিজেন্টাল রুলের পরে আপনি দুইটা লাইন না একটা লাইন নিতে যাচ্ছেন, এই লাইনটা আপনি পরে দেখাতে যাচ্ছেন, আপনি এই লাইনটাও সাপোজ আপনি এই লাইনটাও আপনি হাইড করতে কমেন্ট করতে যাচ্ছেন, কমেন্টসের মানে হচ্ছে আপনি হাইড করবেন, এক্সক্লামেশন দেন আপনি দুইটা হাইপেন দেন আপনার ইন্ডিং ট্যাগ দুইটা হাইপেন দেন রাইট অ্যাঙ্গেল। কন্ট্রোল এস দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু চলে গেছে। HTML কাজ করেছেন, সেখানে আপনি একটা ইমেজ অ্যাড করতে যাচ্ছেন। আপনার ফার্স্টে আপনি কীভাবে ইমেজটা অ্যাড করবেন সেটা আমি দেখাচ্ছি। ইমেজ ট্যাগটা হচ্ছে আপনার ফার্স্টে আপনার ইমেজ ট্যাগটা আপনার লিখতে হবে, সেটা হচ্ছে IMG ইমেজ ট্যাগ। এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগের মাধ্যমে আপনি এটার মধ্যে কোনো ইন্ডিং টেক্সট নেই, সিঙ্গেল ট্যাগের মধ্যে আপনার কাজ করতে হবে। আর এটার মধ্যে আপনার ফাইল লোকেশন দিতে হবে, লোকেশনটা হচ্ছে ফাইল সোর্স আপনার লিখতে হবে যে SRC সোর্স ইকুয়াল টু আপনার ডাবল কোটেশন। সোর্স মানে হচ্ছে যে আপনি কোন জায়গাতে এই ফাইলটা আছে, সো সেটা খুঁজে বের করতে হবে। এটার মানে হচ্ছে যে সোর্সের মাঝখানে যে এটা হচ্ছে এই যে অ্যাট্রিবিউট আছে তার মাঝখানে একটা ভ্যালুটা হচ্ছে যে আপনি কোন জায়গা থেকে আছে আপনার লোকেশনটা নিয়ে আসতে হবে। লিখতে হবে এভাবে যে ফাইল নেম, ফাইলের নামটা কী আছে, দেন ডট টাইপটা কি, ফাইল টাইপ এর মানে হচ্ছে যে আপনার ফাইল নেম আর ফাইল টাইপ। এখানে ফার্স্টে লিখতে হবে ফাইল নেম মানে ইমেজের নামটা, আর দেন ডট দেন ফাইল টাইপ, এটা কী টাইপের ফাইল, এটা হচ্ছে ফাইলের নাম নীরব ওয়ান, এখানে লিখছি আমি নীরব ওয়ান। আর হচ্ছে ফাইল টাইপটা কি, এটা হচ্ছে আপনার কি ইমেজটা কি টাইপের, এটা হচ্ছে জেপিজি। আপনি এখানে লিখবেন হচ্ছে জেপিজি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলেন, এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, মানে ইমেজটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। সো এটাকে আপনি একটু ছোট করে দেবেন। সো ছোট করতে হলে আপনার উইথ আর হচ্ছে হাইট লাগবে। উইথ লিখলেন, আপনার উইথ হচ্ছে আপনার 200 আর হাইট হচ্ছে আপনার নর্মালি হাইট হচ্ছে আপনার 300। কন্ট্রোল এস, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার 200 উইথ আর হচ্ছে হাইটটা হচ্ছে আপনার 300। আপনি এখানে এভাবে আপনি নর্মালি আপনি এটা একটু ওয়ার্ড লাগছে আপনার পিকটা, এখানে 200 দিলে বেটার। কন্ট্রোল এস আপনার এটা কিন্তু 250 এবার ঠিক আছে আশা করছি। এখন এভাবে আপনি হাইট উইডথ দিতে পারেন। এখন ধরেন সাপোজ আপনার যে ফাইলটা আপনার পিসিতে যে ফাইলটা আছে সেটা যদি হঠাৎ ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু আপনার ছবিটা আসতেছে না। ছবিটা না আসলেও যাতে একটা ভাঙা একটা ফাইল আসে, হ্যাঁ ব্রেক করা যায় একটা ফাইল আসে, তাহলে সেটার জন্য আপনার একটা অল্টার ইউজ করতে হবে, অল্টার ইউজ করতে হবে। যখন আপনি গুগলে সার্চ দেবেন তখন কিন্তু এটা ধরে নেবে, অনেক সময় দেখবেন যে গুগলে সার্চ দিলে এই পিকটা চলে আসছে, তখন অল্টারনেটিভভাবে এটা কিন্তু কাজ করে। কন্ট্রোল এস দিলাম, এটা আসলে কিছুই না। যখন আসলে আপনার পিসিতে আপনার পিকচারটা থাকবে না তখন কিন্তু আপনি দেখতে পাবেন যে এটা ভেঙে গিয়ে আপনার নাম আসছে। আমি নর্মালি সাপোজ এই পিকটা আমি এখানে মুভ করে নিয়ে আসলাম, এখন আপনি এটা রিলেট দেন, দেখেন পিকটা কিন্তু চলে যাচ্ছে, পিকটা কিন্তু নেই। এখন আমি পিকটা আবার নিয়ে আসছি, সো এখন আবার আপনি রিলোড দেন, দেখেন যে আবার পিকটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, আশা করছি বুঝতে পেরেছেন যে আসলে অল্টারের কাজটা কি। অল্টারটা আপনার একটা ভাঙা পিক দেখাবে যে আপনার এখানে যে একটা পিক নেই, কিন্তু এখানে একটা পিকের মতো একটা কিছু ছিল, সেটা দেখানোর জন্য অল্টারটা ইউজ করা হয়। আর এখানে আপনি পিকটা দিয়েছে, পিকের উপরে অনেক সময় দেখা যায় যে আপনি দেখতে পাচ্ছেন যে পিকের উপরে কার্সরটা নাড়ালে দেখা যায় যে আপনার এখানে নাম দেখা যায়, নাম শো করা যায়। এটার জন্য টাইটেল প্রয়োজন হয়। টাইটেলটা হচ্ছে টাইটেলটা কী দেবেন আপনার নীরব হাসান, আমি নীরব হাসান দিতে যাচ্ছি। কন্ট্রোল এস দিবেন, এখন কিছুই হচ্ছে না, কিন্তু এটা সামনে গেলে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আসতেছে যে নীরব হাসান। এটার মূলত কাজই হচ্ছে
আপনার যে টাইটেলটা দেখানো, যে কোথাও আপনি এখানে দিলে এখানে দেখাবে। আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করছি, সো কন্ট্রোল এন দিলে কিন্তু আপনি নতুন একটা ফাইল ক্রিয়েট করতে পারেন, নতুন একটা ফাইল নিয়ে আসতে পারেন। আপনি এখানে নিউ দিলেও কিন্তু পারেন, এখানে আপনার শর্টকাটগুলো দেওয়া আছে। সো আপনি কন্ট্রোল এন দেন, কন্ট্রোল এন দিলে যে আপনার নতুন একটা ফাইল চলে আসছে, এখন এটা সেভ করা হয়নি, আপনি এটা সেভ করতে হবে অবশ্যই। আপনার কোডিং করতে গেলে আপনার যে HTML করার জন্য আপনার সেভ করতে হয়। সো কন্ট্রোল এস, অথবা আপনি এখন কোথায় সেভ করতে যাচ্ছেন, ডেস্কটপে। আমি এখানে সেভ করতে যাচ্ছি। কি নামে সেভ করতে যাচ্ছি? এটা হচ্ছে লিঙ্ক। আমি লিঙ্ক নামে সেভ করি, যেহেতু আমি লিঙ্ক ক্রিয়েট করে দেখাবো আপনাদের। LINK, লিঙ্ক ডট HTML। সো আমি লিঙ্ক নামে ক্রিয়েট করলাম। দেন আপনাদেরকে আমি আরেকটা শিখিয়েছিলাম, সেটা হচ্ছে যে এক্সক্লামেশনের যে আপনার যে কাজটা, আপনি এক্সক্লামেশন দিয়ে দেন ট্যাব প্রেস করলে কিন্তু এটা চলে আসছে অটোমেটিকলি ডিফল্ট। আপনি টাইটেলটা কি দেবেন? এই টাইটেলটা হচ্ছে আমি নর্মালি লিঙ্কস দিলাম, লিঙ্ক যেহেতু লিঙ্কে কাজ করব, LINK, লিঙ্ক, কন্ট্রোল এস দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে লিঙ্ক সেট হয়ে গেছে। সো আমি এখানে একটু খালি জায়গা নিলাম, কজ দেখতে সুবিধা হবে। আপনার লিঙ্ক ক্রিয়েট করার জন্য আপনার যে ট্যাগটা প্রয়োজন হয় সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ আপনি নর্মালি এ দিয়ে যদি ট্যাব প্রেস করেন, তাহলে কিন্তু অটোমেটিকলি সেই ট্যাগটা চলে আসছে, ফুল চলে আসতেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখন চলে আসছে। এভাবে করবো না, আমি ভেঙে ভেঙে করছি। অ্যাঙ্কর ট্যাগটা আমি ভেঙে ভেঙে করছি, কজ আপনাদের দেখার আপনার যাতে সুবিধা হয়। আপনারা শর্টকাটেও করতে পারেন, সুবিধা হবে, বাট আমি ভেঙে ভেঙে করছি, অনেকেই আসলে বুঝতে পারবেন না, এই জন্য ভেঙে ভেঙে করছি। এইটার মধ্যে এখন আপনি তার মধ্যে আপনি কোন লেখাটা লিখবেন, যে একটা লেখার মধ্যে বা একটা টেক্সটের মধ্যে বা একটা ওয়ার্ডের মধ্যে, যে আপনি যেটার মধ্যে ক্লিক করলে অন্য একটা পেজ চলে আসবে, বা অন্য একটা পেজ, অন্য একটা ফাইল চলে আসবে, আপনার সেভ করা ফাইলগুলো, আগের ফাইলগুলো চলে আসবে। আপনি নর্মালি একটা লিখেন যে ক্লিক মি, CLICK, ক্লিক মি। আপনি এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন, দেন কন্ট্রোল এস, আপনি এখানে দেখছি, এখানে যদি আপনি এখন ক্লিক করলে কিন্তু কিছুই হচ্ছে না। এটার মধ্যে যদি ক্লিক করলে নতুন একটা পেজ চলে আসবে। সো এটার জন্য আপনার লিঙ্ক, এটাকে লিঙ্ক বলা হয়। So, আপনি লিঙ্ক কীভাবে করবেন? অ্যাঙ্কর ট্যাগের এটার ভিতরে আপনার যে অ্যাট্রিবিউট নিতে হয় একটা, সেটা হচ্ছে যে href ইকুয়াল একটা ভ্যালু নিতে হবে। ভ্যালুটা কি আসলে? ভ্যালুটা এটা হচ্ছে আপনার অ্যাট্রিবিউট, দেন এটার একটা ভ্যালু লাগবে। ভ্যালুটা হচ্ছে যে সোর্স, আপনি কোথায় যাবে, হ্যাঁ, সেই ভ্যালুটা আপনার কোন পেজে যাবে। আপনি এই ক্লিক মিতে যখন প্রেস করবেন, প্রেস করার পরে এখানে আপনার যে কোন পেজটায় যাবে সেই পেজটা এখানে দিবেন। আপনি নর্মালি ফেসবুকে ঢুকতে পারেন, www.facebook.com। আপনার এভাবে www.facebook.com দিলে আসবে না, আমি শিওর, কজ এটা ফুল যে অ্যাড্রেসটা সেটা দিতে হবে, HTTP। সো আপনি চেক করে দেখুন, কন্ট্রোল এস, এখানে একটা আন্ডারলাইনের মতো তৈরি হয়েছে। আপনি বাট এটা ক্লিক করলে দেখছেন যে আপনার ইউর ফাইল ওয়াজ নট ফাউন্ড। সো আপনার, আমি আগেই বলেছিলাম, এখানে আপনার ফুল ওয়েবসাইটটা দিতে হবে, অ্যাড্রেসটা দিতে হবে, সেটা হচ্ছে HTTP // দেন আপনি সেভ করেন। দেন সেভ করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনি রিলোড দিলেন, দেন ক্লিক করবেন, দেন দেখতে পাচ্ছেন যে আপনার যে পেজটা, যে ট্যাবটার মধ্যে আছে, হ্যাঁ, আপনার একটা প্রবলেম ফেস করছেন, সেটা হচ্ছে যে আপনার যে ট্যাবটার মধ্যে আছেন নতুন একটা ট্যাব আসতেছে না, কিন্তু রিলোড দিলেন, দেন এটার মধ্যে ক্লিক করলে এই পেজটার মধ্যে কিন্তু চলে আসতেছে। সো আপনি চাচ্ছেন যে আপনার এটা অন্য একটা পেজে ওপেন হোক বা অন্য একটা নিউ ট্যাবে ওপেন হোক। এই জন্য কী করতে হবে সেটা আমি দেখাচ্ছি। একটা টার্গেট দিতে হবে। সো টার্গেট অ্যাট্রিবিউট নিতে হবে, সেটা হচ্ছে যে টার্গেট। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি দেওয়া আছে টার্গেট। আপনি এখানে, আমি বড় করে দেখাচ্ছি, টার্গেট হচ্ছে যে এটা হচ্ছে এক টার্গেটটা কোথায় যাবে, সোর্সটা কোথায়, আপনার যে নিউ ট্যাবটা সেটার জন্য আপনার একটা ভ্যালু নিতে হবে। ভ্যালুটা হচ্ছে আন্ডারস্কোর, দেন ব্ল্যাঙ্ক। এখন কন্ট্রোল এস, সেভ দিলেন। দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আগেরটাই আছে, কন্ট্রোল এস। আপনি এখন ক্লিক করলে দেখবেন যে আপনি নতুন একটা ট্যাব চলে আসছে, নতুন একটা ট্যাবের মধ্যে ফেসবুকটা ওপেন হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। তাছাড়া আমি আরেকটা জিনিস বুঝাই, আপনি নর্মালি আপনার যে কটা ফাইল সেভ করা আছে, আপনি এখানে নতুন একটা ওয়েবসাইটে না গিয়ে আপনি এই ফাইলগুলোর মধ্যে যেতে চাচ্ছেন, আপনি ক্লিক করার পর কেটে দেন। আপনি এখানে ক্লিক করলে নতুন একটা আসছে, এখানে আপনি আরও একটা ফাইল ওপেন করেন, এটা কপি করে এখানে পেস্ট করলেন। পেস্ট করার পরে ক্লিক মি, জাস্ট ক্লিক মাই ওল্ড ফাইল। এখানে আরেকটা চলে আসছে, এখানে আমি PR দিলাম, ব্রেক দিলাম, একটা ব্রেকের কথা আমি আগেও বলেছি, যাতে এটা লাইন বাই লাইন আসে, বিকজ এটা একসাথে চলে এসেছিল। কন্ট্রোল এস, আপনি সেভ করেছেন। এখন আপনি এখানে এটা কেটে দিবেন, এটা কেটে দিলেন। কেটে দেওয়ার পর আপনি এই নাম্বার 6.html এ যেতে চাচ্ছেন। এখানে লিখবেন যে number 6.html।
আপনি কন্ট্রোল এস দিলেন। এখন দেখেন যে আসলে এটা কি হয়েছে। ক্লিক মিতে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ফেসবুকটা চলে আসছে। এখন যদি আপনি ক্লিক মাই ওল্ড ফাইল, আপনি এটাতে দিলে কিন্তু এটা চলে আসছে। আশা করছি বুঝতে পেরেছেন। এখন নতুন একটি ফাইল ক্রিয়েট করব, যে নিউ, দেন কন্ট্রোল এস, আপনি সেভ করবেন, আপনি ডেস্কটপে সেভ করবেন, এগুলো হচ্ছে আগের। আপনি নতুন করে কি সেভ করবেন, ক্লিকেবল ইমেজ, সো ডট এইচটিএমএল, ক্লিকেবল ইমেজ, কজ আপনি ইমেজের মধ্যে ক্লিক করলে নতুন একটি ওয়েবসাইট চলে আসবে, এরকম কিছু একটা ট্যাব প্রেস করলে কিন্তু চলে আসছে। এখানে লিখবেন যে আপনি কি টাইটেল দিতে চাচ্ছেন, ক্লিকেবল ইমেজ, কন্ট্রোল এস, সেভ করে ফেলেন। এখন আমি একটু জায়গা খালি করছি জাস্ট বোঝার সুবিধাতে, আপনার যে লিঙ্ক করার জন্য যেটা প্রয়োজন হয়। এখানে আমি এই লেখাটার মধ্যে লিখেছিলাম, এই লেখাটার মধ্যে ক্লিক করলে অন্য একটা নতুন পেজ চলে আসে, এটা কিন্তু আমি করেছি। কিন্তু এখন এটার মধ্যে আমি আপনার একটু লজিক খাটালে কিন্তু হয়ে যায়। এটার মধ্যে ক্লিক করলে নতুন একটা পেজ চলে আসতেছে, তার মানে এখানে যদি আমি পিকের যে লিঙ্কটা বা আমি পিক কিভাবে এনেছিলাম তা দেখিয়েছি। আপনার পিক এনেছিলাম যে এটার মধ্যে, যে এই পিকটা আমি একটু কপি করে আনলাম, কন্ট্রোল সি, আপনারা অবশ্যই কপি করবেন না। সো এখানে আমি দেখাচ্ছি যে আসলে এই লিঙ্কটা, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, সেভ করলাম। এখন আপনি রিলোড দেন, রিলোড দিলে দেখতে পাচ্ছেন যে আপনার এই যে ক্লিক মি আর হচ্ছে ছবিটা কিন্তু একসাথে চলে আসছে। এখন আমি ক্লিক মিটা উঠিয়ে দিব, ক্লিক মিটা উঠিয়ে এখানে আমি ছবিটা দিব। তার মানে আশা করছি অনেকে বুঝতে পেরেছেন, আর যারা না বুঝেছেন তাদেরকে আমি বলছি, এটা হচ্ছে আপনার যে লিঙ্ক, আপনি এটাতে ক্লিক করলে, আমি গত টিউটোরিয়ালসে যেভাবে বুঝিয়েছিলাম যে এটাতে ক্লিক করলে আপনি নতুন একটা পেজে চলে আসবেন, বা এই যে টার্গেট একটা খালি পেজের মধ্যে আপনার চলে যাবে এই লিঙ্কটা, তার মানে হচ্ছে নিউ ট্যাবে আপনার ফেসবুকটা চলে যাবে। এখন আপনি ক্লিক মির পরিবর্তনে আপনি এই ইমেজটা এখানে দিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যায় নর্মালি। ক্লিক মিটা আপনি কেটে দেন, আপনার ক্লিক মিটার কোনো প্রয়োজন নেই, কন্ট্রোল এস, আপনার ক্লিক মিটার কোনো প্রয়োজন নেই। সো এখন এইটার মাঝখানে এখানে আপনার এই ইমেজ ফাইলটা দিতে হবে। তার মানে আপনি এই অ্যাঙ্কর ট্যাগ ইন্ডিং ট্যাগটা আপনার কন্ট্রোল এক্স আপনি কাট করে নিয়ে আপনি এটা লাস্টে কন্ট্রোল ভি প্রেস করে দেবেন, পেস্ট করে দেবেন। সেভ দিলে কিন্তু হয়ে গেছে। আপনি এখন দেখতে পাচ্ছেন, আপনি এটা রিলোড দিলেন, রিলোড দেওয়ার পরে আপনি এখন ক্লিক করলে দেখবেন যে আপনার নতুন একটি ফাইল চলে আসছে। এখন আপনি এটাকে আপনার যেভাবে আমি বুঝিয়েছিলাম যে আপনার সেভ করা যদি কোনো ফাইল থাকে, আপনি সেটাকেও কিন্তু আপনি লিঙ্ক বানাতে পারেন। সেটা কপি করে আপনারা অবশ্যই, বারবার বলছি, আপনারা কিন্তু কপি করবেন না। আপনারা যত আপনার কোড করবেন, যত হাতে করবেন, কপি না করে, তত আপনার রানিং হয়ে যাবে কোডটা। আপনি পরবর্তীতে করতে গেলে দেখবেন যে একদম মুখস্থ হয়ে গেছে। আপনি অবশ্যই কপি পেস্ট করবেন না আমার মতো। আপনার এটাকে আমি যে অন্য একটা ফাইল, আপনি ফেসবুক এখানে আমি লিঙ্ক করতে যাচ্ছি না, আমি অন্য একটা যে আমার আগের যে ফাইলগুলো আছে সেখানে আমি লিঙ্ক করতে যাচ্ছি। আগে যেভাবে করেছিলাম, কি নামে দেওয়া আছে আগের ফাইলগুলো, NUM নাম্বার 6.html। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করলেন, দুইটা চলে আসছে। আপনি এখন দেখতে পাচ্ছেন যে আপনাকে আমি আরও একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আপনি এখানে যে নামটা দেওয়া আছে, এই যে সোর্সটা যেটা দিয়েছিলাম, আপনি দেখতে পারেন যে নীরব 2, হ্যাঁ, এটার নাম যেটা ছিল নীরব 2, আমি এখন নীরব 2 দিই, নীরব 2। এখন আমি কোথায় নীরব 2 দিব, আমি ফার্স্টে এটা নীরব 1 যে ছবিটা দেওয়া হয়েছিল, এখন নীরব 2 দিচ্ছি, নীরব 2। এখন কন্ট্রোল এস দিচ্ছি, এখন কিন্তু দুইটা ছবি চলে আসছে। এখন আপনি দুইটা ছবি চলে আসছে। এখন টার্গেট, এই ছবিটার মধ্যে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে এই ছবিটার মধ্যে ক্লিক করলে আপনার ফেসবুক চলে আসতেছে। আর এই ছবিটার জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আমার আগের যে ফাইলটা সেটা করেছি। আপনি যে কোনো একটা লেখা দিলেন, লেখার মধ্যে ক্লিক করলে, বা আপনি যে কোনো একটা ইমেজ, যে কোনো কিছুর মধ্যে যে আপনি একটা জাস্ট ছোট্ট একটা লিঙ্ক ক্রিয়েট করে দেবেন, সেটা হচ্ছে যে সেটাতে ক্লিক করার পরেই দেখবেন যে আপনার মেল চলে যাচ্ছে, বা আপনার মেল যেখানে কম্পোজ, সো সেখানে চলে যাচ্ছে। আপনার যেটাতে আপনার পিসিতে যেটা সেট আপ করা থাকে, ধরেন আউটলুকে সেট আপ করা আছে, বা যেটা আপনার পিসিতে সেট আপ করা থাকে। নতুন একটি ফাইল ক্রিয়েট করছি, কন্ট্রোল এন দিয়ে, আপনি এখান থেকে করতে পারেন। সো এটা আমি দেখিয়েছি, কন্ট্রোল এন, দেন অবশ্যই সেভ করতে হবে, কন্ট্রোল এস। এটা আমি কী নামে সেভ করবো, সেটা হচ্ছে যে আপনি কোথায় সেভ করবেন, আমার ফাইলটা ডেস্কটপে আছে। সো ডেস্কটপের ফোল্ডারের মধ্যে আমি mail2 নামে সেভ করছি, mail2.html, HTML দিতে অবশ্যই ভুলবেন না, HTML। দেন আমি আপনাকে এক্সক্লামেশনের যে শর্টকাট, আর এটা হচ্ছে আপনার আমার আউটপুটটা। সো এখানে আমি টাইটেলটা কী দিব, যেহেতু আমি mail2তে কাজ করছি, এটা mail2ই দিব, mail2, কন্ট্রোল এস, দেন অটোমেটিকলি চলে আসছে। এখানে একটু জায়গা নিচ্ছি। এটা mail2তে আসলে কাজ করার জন্য অবশ্যই আপনার অ্যাট্রিবিউট লাগবে, অ্যাঙ্কর ট্যাগ লাগবে। অ্যাঙ্কর ট্যাগটা হচ্ছে আপনি এ দিয়ে ট্যাব প্রেস করলে কিন্তু চলে আসতেছে। দেন কোটেশন, আসলে ভ্যালুটা কি দিবেন, ভ্যালুটা হচ্ছে যে mail2,
এটার একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে মেইল টু, MAI, মেইল টু, মেইল টু। এখন আপনি আপনার কোন ইমেলটার মধ্যে আপনি পাঠাতে চাচ্ছেন সেটা হচ্ছে ডিপেন্ড করে। আপনি ধরেন একটা সাপোজ আপনার কোম্পানির ইমেলের মধ্যে আপনি দিয়ে দিয়েছেন যে আপনার কোম্পানির ইমেলের মধ্যে যাবে। আপনি এখানে দিবেন যে আপনি কি লিখবেন বা কি লিখতে চান। সো এখানে ইমেল মি দিলেন, যে এখানে আপনি ক্লিক করলে দেন এই এই জিমেলটার মধ্যে চলে যাবে, ডিরেক্ট চলে যাবে। কন্ট্রোল S দিলেন, দেন দেখতে পাচ্ছেন যে এখানে একটি চলে আসছে। আমি এটা বড় করে দেখাচ্ছি। এখানে একটি যে ইমেল মি, এটা আউটপুট হচ্ছে এখানে। সো এটার মধ্যে ক্লিক করলে দেখবেন যে আমি ক্লিক করে দেখাচ্ছি। আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর দেখছেন যে আমার এখানে সেট করা আছে আপনার আউটলুক দিয়ে। আপনি আশা করি বুঝতে পেরেছেন যে আপনি এখানে আপনার সাবজেক্টটা দিবেন। আপনি কম্পোজ করে যেভাবে আপনি সেন্ড করেন, যেহেতু টেবিল টাইটেল দিয়েছি, এখন আমি টেবিল করব। আর প্রত্যেকটা HTML এর প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ট্যাগস আছে। টেবিলের জন্য আলাদা একটা ট্যাগস আছে। এখানে আমি জায়গা নিলাম। আর টেবিলস যে ট্যাগটা, সেটা দিয়ে আমি কাজ করব এখন। TABL, টেবিল। দেন টেবিলের যে ফার্স্ট স্টার্টিং ট্যাগ আর হচ্ছে এন্ডিং ট্যাগ। দেন এটা আমি বুঝার সুবিধাতে এটা আমি একদম লাস্টে নিয়ে যাচ্ছি। প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনাকে ফার্স্ট টাইমে আরেকটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে যে আপনার হরিজেন্টাল আর হরিজেন্টাল হচ্ছে এরকমভাবে, তার মানে হচ্ছে এটা হ্যাঁ। আর ভার্টিক্যাল হচ্ছে আপনার হচ্ছে কলাম, ধরেন এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, সাপোজ এরকমভাবে। ভার্টিক্যাল হচ্ছে এভাবে সিরিয়াল বাই সিরিয়াল, এভাবে হচ্ছে ভার্টিক্যাল। এটা আসলে বুঝে রাখবেন বা মাথায় একদম মুখস্থ করে নেবেন। আর যাই হোক, আপনার ফার্স্টে আপনার টেবিল তৈরি করছি। এখন আমি একটি টেবিল নিব। অবশ্যই আপনার টেবিলের মধ্যে আপনার প্রয়োজন হবে। টেবিল আর টেবিল যে একটা ট্যাগ, এখানে আমি ধরেন সাপোজ টেবিল ডাটা, অবশ্যই টেবিল ডাটা থাকবে, TD। টেবিল ডাটাটা আপনি কী নেবেন, সাপোজ TABL, টেবিল ডাটা 1, কন্ট্রোল S। দেন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে। এখন আপনি এটা ফুল কপি করবেন, আরও কয়েকটা ডাটা নেবেন, সাপোজ কন্ট্রোল S। আপনি এখন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আপনার একটা কলামের মধ্যে, হ্যাঁ। আপনার বুঝে সুবিধাতে আমি এটা একটু ছোটো করে নিচ্ছি। আপনার একটা কলাম, এই কলামের মধ্যে 4টা আছে। আপনার এটা 2, দেন এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 4, কন্ট্রোল S। দেন দেখতে পাচ্ছেন যে একটা কলাম। এখন আপনি একটা টেবিল, একটা এর মধ্যে, এটা হচ্ছে একটা এর মধ্যে একটা এর মধ্যে কয়টা কলাম আছে? একটাই কলাম আছে। 1টা 2টা 3টা 4টা, আমি এখন 3টা কলাম নেই। এখন দেখতে পাচ্ছেন যে আপনার এখানে এখন কন্ট্রোল S, এখন দেখতে পাচ্ছেন যে আপনার 3টা কলাম হয়ে গেছে। একটা টেবিল এর ভিতরে, একটা এর ভিতরে 3টা কলাম। আর এখন একটা এর ভিতরে একটা এটা, হ্যাঁ। একটা এর ভিতরে কিন্তু এখানে একটাই আছে, মানে একটা ভিতরে একটা কলাম আছে। সো এখানেও আমি নিচ্ছি তিনটা কলাম নিচ্ছি, এখানেও আমি নিচ্ছি, দেন এখানেও নিচ্ছি, কন্ট্রোল S। এখন দেখতে পাচ্ছেন যে আপনার এটা হচ্ছে র টেবিল 1, এটা হচ্ছে আর টেবিল 2, আপনার এটা দেখতে পাচ্ছেন যে আর কলাম হচ্ছে টেবিল ডাটা 1, মানে সিরিয়াল বাই সিরিয়াল 1 2 3 4, একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম। এখন আপনি টেবিল, যেহেতু প্রত্যেকটা জিনিসের হেড থাকে, সো আমি এখন টেবিল 1-এ আমি হেড নেব। এর হেডগুলো কি হবে? একটা ডাটা নেই, TR টেবিলের মধ্যে আপনার টি হেড, এটা হচ্ছে আরেকটা ট্যাক্স। এখন আপনি টেবিল ডাটাগুলো কী নেবেন? ধরেন সাপোজ সিরিয়াল নাম্বার বা রুল নাম্বার, দেন হচ্ছে যেহেতু 3টা কলাম নিব একটা টেবিল রয়ের ভিতরে, এখানে 3টা কলাম আছে। আপনার রুল নাম্বার, পরেরটা ধরেন সাপোজ স্টুডেন্ট, STUDE, স্টুডেন্টস, দেন আপনার পয়েন্টস, কন্ট্রোল S। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অটোমেটিকলি বোল্ড হয়ে গেছে। দেন এবং আপনার সেন্টারে চলে আসছে। এটা অটোমেটিকলি হয়ে গেছে। এটা টেবিল হেডের যে কাজটা, সেটা অটোমেটিকলি হয়ে যায় ডিফল্টভাবে। আপনি যদি ইচ্ছা করলে যে এটা কিন্তু আপনার নর্মাল, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা সাইডে চলে আসছে। এটা আপনি হয়তো বুঝতে পারছেন, আমি দেখাচ্ছি। আপনার ধরেন সাপোজ রুল নাম্বার 01, দেন হচ্ছে রুল নাম্বার হচ্ছে 02, আর রুল নাম্বার হচ্ছে 003, দেন হচ্ছে 04, কন্ট্রোল S। আপনি দেখতে পাচ্ছেন যে একটা সাইডে চলে আসছে। এটা যদি আপনি সেন্টার করতে চান, সেন্টার করতে পারবেন। সেটা হচ্ছে যে সেন্টারের জন্য আপনার একটা আলাদা একটা ট্যাগস আছে, সেটা হচ্ছে যে সেন্টার, CENTER, সেন্টার। দেন এই ট্যাগটা আপনি মাঝখানে, যেহেতু কন্ট্রোল X, কন্ট্রোল V, দেন আপনি যদি আবার নিয়ে আসেন এটা কপি করে, কন্ট্রোল-C, কন্ট্রোল-V, কন্ট্রোল-V,
আপনারা কপি পেস্ট করবেন না, যত কাজ করবেন, যত হ্যান্ড টু হ্যান্ড করবেন, দেন দেখবেন যে আপনার কাজটা তত তত হয়ে গেছে, মানে ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সেন্টারে চলে আসছে। এটা হচ্ছে ছোট একটা টেক্সট বলা চলে। অনেক সময় অনেক উপকার আসে যে আপনি আর কোনো কিছু আপনি মাঝখানে নিতে যাচ্ছেন, তখন হচ্ছে না, তখন আপনি সেন্টার টেক্সট দিয়ে আপনি একটা মাঝখানে নিতে যাচ্ছেন, একটা একটা করে আলাদা যে কোনো একটা নিতে যাচ্ছেন। স্টুডেন্টের নাম ধরেন আপনার যে 4 জন আছে, আপনার 4 জনের মধ্যে আপনার কী কী নাম দিবেন। আপনার ধরেন সাপোজ 1 নম্বরে হচ্ছে নীরব, দেন হচ্ছে সেকেন্ড হচ্ছে বিভব, দেন হচ্ছে আপনার মোহান, দেন হচ্ছে আপনার শুভ, SH, শুভ, কন্ট্রোল S। দেখতে পাচ্ছেন যে আপনার এটা কিন্তু চলে আসে, এটা কিন্তু কর্নারে চলে আসে, আর এটা কিন্তু মাঝখানে, কজ এটা সেন্টারিং করেছি আমি, এটা সেন্টার করেছি, এটা কিন্তু সেন্টার করিনি। যাই হোক, আপনারা এটা নিজেরা করে দেখবেন যে কীভাবে করতে হয়। আপনারা করলে অবশ্য বেটার হবে। আপনার পয়েন্টস পেয়েছে ধরেন সাপোজ নীরব, যেহেতু আমি, তার মানে একটু বেশি পেয়েছি, যেহেতু 96% পেয়েছি, মানে 96। আর দেন হচ্ছে বিভব সাপোজ 92%, সে 92% পেলো। দেন হচ্ছে মোহন 88%, আপনার দেন হচ্ছে শুভ আপনার 82%, 2%, কন্ট্রোল S। এখন দেখতে পাচ্ছেন যে এটা সুন্দর একটা টেবিল হয়ে গেছে, কিন্তু টেবিলের মধ্যে কিন্তু কোনো বর্ডার নাই। হ্যাঁ, এখন আপনি বর্ডার ক্রিয়েট করতে হলে আপনার বর্ডারে যে আপনার একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে যে বর্ডার দেওয়ার পরে দেখবেন যে আপনি এক করে দেবেন, কন্ট্রোল S। দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি কিন্তু বর্ডার হয়ে গেছে, এটা হচ্ছে ডিফল্ট। হ্যাঁ, আপনি বর্ডার কিন্তু এক হয়ে গেছে, এক। এখন আপনি এটার মধ্যে কিন্তু সেল স্পেসিং আছে। সেল স্পেসিং বলতে এখান থেকে এখানে এই সেল, আমি একটু বড় করে দিয়ে বুঝাচ্ছি। সেল স্পেসিং, CELL, সেল স্পেসিং ধরেন সাপোজ আপনি 5 দিলেন, কন্ট্রোল S, 5 দিলেন, তার মানে এখন বড় হয়েছে। আমি বুঝাচ্ছি যে এখান থেকে যে এই সেলটা থেকে এটা পর্যন্ত আপনার 5 স্পেস আছে, 5। এখন আরেকটা জিনিস, এটা আমি পুরো ক্লিয়ারলি বুঝাবো পরে যখন CSS ধরবো। সেল স্পেসিং বা হচ্ছে সেল পাডিং আছে আরেকটা, সেল পাডিং হচ্ছে ধরেন 5 দিলেন, কন্ট্রোল S। তার মানে হচ্ছে এই সেল থেকে সেল পর্যন্ত এটা হচ্ছে সেল স্পেসিং। আর হচ্ছে আপনার এই রুল নাম্বার, এই টেক্সট থেকে, মানে ডকুমেন্ট থেকে, মানে ডাটা থেকে, আপনার টেক্সট থেকে আপনার সেল পর্যন্ত যে জায়গাটা, টেক্সট থেকে হ্যাঁ সেল পর্যন্ত যে জায়গাটা, সেটা হচ্ছে আপনার 5। এখন আপনি যদি এখানে 10 দেন, কন্ট্রোল S, দেখতে পাচ্ছেন যে এখান থেকে এখানে কিন্তু জায়গাটা বড় হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে সেল পাডিংয়ের কাজ। আমি এটা ক্লিয়ারলি বুঝাবো যখন CSS যাব। এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে আপনার টেক্সট থেকে এই যে টেক্সট, প্রত্যেকটা টেক্সটের চারদিকে যে স্পেসটা গিয়েছে 10 করে গিয়েছে। হ্যাঁ, আর হচ্ছে প্রত্যেকটা টেক্সট আপনার সেল, এটা হচ্ছে একটা সেল, এটা হচ্ছে একটা সেল, এখান থেকে এখানে অথবা এখান থেকে এখানে আপনার 5 দিয়েছি, আপনার 5 দিয়েছি। সো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সেল স্পেসিংটা আমি 5 দিয়েছি, আর সেল পাডিংটা আমি 10 দিয়েছি। এখন বর্ডার যদি আপনি 0 দেন, বর্ডার 0 দিলেন, কন্ট্রোল S, আপনার বর্ডারটা কিন্তু চলে গেল। সো এখন আমার বর্ডারটা 1 দিলেন বা 2, 1, কন্ট্রোল S। এটা কিন্তু এখন আপনার দেখতে পাচ্ছেন যে বর্ডার হয়েছে আপনার, যেহেতু পাডিংটাও বুঝেছেন, আর হচ্ছে সেল স্পেসিংটা বুঝেছেন। এখন আমি এটার জন্য একটা ক্যাপশন নিব। এই টেবিলের মধ্যে যে ক্যাপশনটা, এখানে আমি টেবিলের ভিতরে, হ্যাঁ ক্যাপশন টেবিলের উপরে আপনি ধরেন যে আপনার স্টুডেন্ট রেজাল্টস, এরকম একটা ক্যাপশন নেবেন টেবিলের উপরে। আপনার ক্যাপশন একটা ট্যাগ আছে, ক্যাপশন, ক্যাপশন একটা ট্যাগ আছে। ক্যাপশনের মধ্যে আপনি ধরেন সাপোজ আপনি কি লিখবেন, স্টুডেন্ট রেজাল্টস, STUDENTS, স্টুডেন্টস রেজাল্টস। এখন কন্ট্রোল S দিলেন, দেখেন কি অটোমেটিকলি কিন্তু এটা মাঝখানে চলে আসছে। যেহেতু আপনার টেবিলের জন্য আলাদা একটা ক্যাপশন দেওয়া আছে, আপনি ক্যাপশনটা দিলে কিন্তু টেবিলের ভিতরে, এটা যদি আবার আপনি বাইরে দিতেন তাহলে কিন্তু এটা বাইরে, এটা মাঝামাঝি চলে আসতো না। এটা আপনার, এটা হচ্ছে ক্যাপশন। আর হচ্ছে প্রত্যেকটা, যেহেতু এটা টেবিল হেড, এটা যেহেতু টেবিল হেডার, হ্যাঁ আপনার হেড, প্রত্যেকটা এর জন্য আলাদা আলাদা, প্রত্যেকটা জিনিসের একটা মাথা, বডি আর হচ্ছে পা থাকে। যখন SEO করতে যাবেন তখন এটা অবশ্যই অনেক জরুরি হবে। টেবিল হেড, HEAD, টেবিল হেড থাকে। যেহেতু এটা হচ্ছে টেবিল হেড, কন্ট্রোল X, আপনার এটা টেবিল হেডের মধ্যে আমি ভরে দিচ্ছি। দেন আছে টেবিল টি বডি, যেহেতু যে এটা হচ্ছে টি বডি, কন্ট্রোল X, টি বডি, আপনার ধরেন সাপোজ এটা টি বডি, কন্ট্রোল V, টি বডি। দেন আপনার টি ফুটার, আমি একদম নিচেরটা টি ফুটার হিসেবে নিচ্ছি। হ্যাঁ, টি ফুটারের জন্য মানে পা যে নিচে থাকবে, হ্যাঁ টি ফুট, FOOT, ফুট। সো কন্ট্রোল S, দেন আপনার এটা আসলে কন্ট্রোল X দিয়ে আপনি এখানে কন্ট্রোল V দিলেন। তার মানে হচ্ছে কি, এখন আমি বুঝার সুবিধার্থে একটু করে নিচ্ছি, টেবিল হেড,
তারপর হচ্ছে টেবিল, কন্ট্রোল এস। এখানে কিন্তু কোনো চেঞ্জ হলো না। এটা হচ্ছে এসইওর ক্ষেত্রে অনেকটা কাজে লাগে, কজ হচ্ছে আপনি যখন গুগলে সার্চ দিবেন তখন সেটা আমি পরে বুঝে যাবো এসইওর যে কাজটা, কিন্তু আপনারা এটা দিয়ে কাজ করবেন তাহলে আপনার এসইওর ক্ষেত্রে অনেকটাই কাজে দেয়। টি হেডটা যদি নর্মালি সাপোজ এখন টি হেডটা আপনি কেটে দিয়ে একদম লাস্টে নিয়ে আসেন, তাহলে কি হবে দেখবেন যে আপনার কোনো চেঞ্জ হবে না। আপনার ধরেন সাপোজ এটা কন্ট্রোল এক্স দিয়ে আপনি কেটে দিলেন, কেটে দিয়ে আপনি একদম লাস্টে দিলেন কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, আপনি এখন সেভ করলেন, কন্ট্রোল এই যে সেভ দিলেন, সেভ দিলে দেখ কোনো চেঞ্জ নাই। তার মানে হচ্ছে এটা হচ্ছে আপনার ট্যাগসের কাজ, এটা যেখানে ছিল সেখানে নিয়ে যায়, জাস্ট আপনার আমি বুঝে সুবিধার্থে এটা নিয়ে গেছিলাম। এখন যদি আপনি টি বডিটা একদম লাস্টে নিয়ে যান কিন্তু এটা এখানেই থাকবে। আমি দেখাবো যে কিভাবে এই দুইটা ফাইল, ধরেন সাপোজ আমার নীরব আর হচ্ছে বিভব দুইজনেই 96% পেয়েছে, আমি একটা বক্সের মধ্যে করতে যাব, যেরকম কলামের কল স্প্যান, এটার মধ্যে কল স্প্যান আর র স্প্যান আছে আলাদাভাবে। আপনি কল স্প্যানটা হচ্ছে ধরেন সাপোজ আপনি দুইটা 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 র বা দুইটা কলাম একত্রে করতে যাচ্ছেন, হ্যাঁ, তখন আপনার এই কল স্প্যান আর র স্প্যান প্রয়োজন হয়। কল স্প্যান হচ্ছে কলামটা একসাথে করবেন, আর র স্প্যান হচ্ছে দুইটা রকে আপনি একসাথে করবেন, মানে আলাদা আলাদাভাবে যে বক্সগুলো আছে। এখন ধরেন সাপোজ কোনটা করবেন, নীরব আর বিভব, হ্যাঁ, দুইজনেই 96 পেয়েছে, তো কিভাবে করবেন? এখন আপনি দেখতে পাচ্ছেন যে যেহেতু এটা হচ্ছে রগুলা, হ্যাঁ, এই যে আলাদা 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 দুইটা র, হ্যাঁ, তার মানে আপনার কি করতে হবে দুইটা র, এখন দুইটা র, এইটা 96% আর 92%, 96 আর 92, এখন দুইটাকে আপনি একটা করবেন, দেন আপনার কি প্রয়োজন হবে, একটা তো কেটে দিতে হবে, একটা কেটে দিলেন আপনি, দেন আপনি এখানে লিখবেন যে র স্প্যান, র র স্প্যান দিয়ে দেন আপনি টু, যেহেতু আপনি দুইটা করবেন এই দুইটা একত্রে করবেন, কন্ট্রোল এস, হ্যাঁ, আপনি দেখেন অটোমেটিক্যালি কিন্তু নীরব আর বিভব সেম পয়েন্ট পেয়েছে। আপনি এখানে তো এটা আমি রেজাল্ট শিট করেছি, কিন্তু অনেক সময় প্রয়োজন হয় আপনার দুইটা কলাম একসাথে করার জন্য। সাপোজ আপনি দুইটা কলাম একসাথে করবেন, এটা আপনি যেহেতু ফুটার, আপনার ফুটারের মধ্যে আপনি রেজাল্ট আপনি ধরেন টোটাল, হ্যাঁ, এখানে আপনি 4 না লিখে এখানে লিখলেন যে টোটালস, হ্যাঁ, টোটাল, এটা দুইটা আপনি একসাথে করবেন। দুইটা একসাথে করবেন, সাপোজ আপনি এখন দুইটা একসাথে করবেন, যেহেতু এখন আপনি এই দুইটা এখন একটা কেটে দিতে হবে, যেহেতু এই দুইটা করবেন, হ্যাঁ, এখন আপনি করেছিলেন কি টেবিল র করেছিলেন, যেহেতু এখানে দেখতে পাচ্ছেন যে টেবিল র স্প্যান হচ্ছে দুইটা রকে আপনি একত্রে করেছেন, হ্যাঁ, দুইটা র কলামের, মানে আলাদা কলামের দুইটা রকে একত্রে করেছেন। এখন কলামের দুইটা কলামকে আপনি একত্রে করবেন আপনার একটা রয়ের ভিতরে যে রটার মধ্যে থাকবেন, এটা আমি কেটে দিয়েছিলাম, আপনি দেখতে পাচ্ছেন। এখন আপনি এখানে করবেন কলাম, কল স্প্যান, কল স্প্যান হচ্ছে টু, এখন আপনি শুরুটা কেটে কন্ট্রোল এস, আপনি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু দুইটা কলাম কিন্তু একসাথে হয়ে যায়, 1 2 3, তিনটা কলাম আছে, আর এখানে র আছে কিন্তু অনেকগুলো, 1 2 3 4 5, পাঁচটা র। এখন পাঁচটা রোর মধ্যে আপনি দুইটা কলাম একসাথে, আপনি দুইটা র একসাথে করেছেন, দুইটা মানে দুইটা, একটা র দুইটা র, হ্যাঁ, আর আপনি এখানে কলামগুলো দুইটা কলাম একসাথে করেছেন, 1 2। আপনার লিস্টের মধ্যে দুইটা টাইপসের লিস্ট হয়, সেটা হচ্ছে যে আপনার একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, একটা হচ্ছে অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের জন্য যে ট্যাগটা ইউজ করতে হয় সেটা হচ্ছে যে ইউএল, আর এখানে একটা চিলড্রেন প্রয়োজন হয়, সেটা হচ্ছে যে এলআই। এখানে আপনি কি লিখবেন সেটা হচ্ছে যে ধরেন সাপোজ লিস্ট আইটেমস, আমি এখানে দিচ্ছি, এটা হচ্ছে আপনি এখন কন্ট্রোল এস দিলে দেখতে পারবেন যে এখানে বুলেটিং যে সিস্টেমটা চলে আসছে, বুলেটিং যে লিস্টটা সেটা চলে আসছে, এটাকে অনেকে বুলেটিং লিস্টও বলে। এটা আমি কপি করে যে অর্ডার লিস্ট, সেটা জাস্ট সেম থিং, আপনার কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিলাম, এখন হচ্ছে অর্ডার লিস্টের মধ্যে জাস্ট ইউএল এর পরিবর্তে ও এল, জাস্ট ইউটা আমি পরিবর্তন করে দিচ্ছি, ও এল, কন্ট্রোল এস, এটা কিন্তু নাম্বারিং চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন যে আপনি অটোমেটিকলি চলে আসছে। এর মানে হচ্ছে যে দুইটা লিস্টের মধ্যে দুইটা টাইপ হয়, একটা হচ্ছে বুলেটিং আর একটা হচ্ছে নাম্বারিং। এখন আপনি ইচ্ছা করলে এর মধ্যে আপনি একটা ক্যাপশন দিতে পারেন, যেটা নর্মালি H1, আপনি নর্মালি ক্যাটাগরিজ, কি ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ, কন্ট্রোল এস, এখানে দেখতে পাচ্ছেন যে আপনি ইচ্ছা করলে আপনি এটা দিতে পারেন, যে এখন আপনি এই লিস্টের মধ্যে আপনি ইচ্ছা করলে লিঙ্কও ক্রিয়েট করতে পারেন। সাপোজ আপনার আপনার অ্যাঙ্কর এখানে আপনি কি লিঙ্ক দিবেন, ধরেন সাপোজ এটা আপনার কন্ট্রোল এক্স এখানে দিতে হবে, আর href আপনি কোনটা লিঙ্ক করতে যাচ্ছেন। আমি টেবিল আগের যে এটা করেছিলাম HTML, কন্ট্রোল এস,
এখানে দেখতে পাচ্ছেন আমি কন্ট্রোল এস দেওয়ার মাত্রই এটা কিন্তু চলে আসছে, এখানে একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে, এখানে এটা কিন্তু চলে আসছে। এখন আপনি ইচ্ছা করলে একটা ইমেজও দিতে পারেন, আর ইমেজটার জন্য আপনি নর্মালি সাপোজ এটা কেটে দিতে হবে যেহেতু আপনি ইমেজ দিচ্ছেন। ইমেজ ইমেজ সো ইমেজের মধ্যে আপনার যে লিঙ্কটা দিতে হবে সেটা হচ্ছে যে নীরব যে আমি জাস্ট এই পিকটা দিতে চাচ্ছি। আপনি কন্ট্রোল এস দিবেন, এটা যেহেতু বড় একটা পিক তাহলে আপনি এখানে আপনি উইথ ধরেন, উইথ হচ্ছে 100, কন্ট্রোল এস। এখানে দেখতে পাচ্ছেন যে এটা আপনার এই সিস্টেমে করা যায়। আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আপনার নাম্বার বুলেটিং অথবা নাম্বারিং, হ্যাঁ এটা যদি চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই আপনার সিএসএস প্রয়োজন হবে। আর সিএসএস আমি নর্মালি এখানে দেখাচ্ছি, আপনার সিএসএস এর মধ্যে ধরেন সাপোজ অর্ডার লিস্টের মধ্যে আপনি এখানে হোম দিতে চাচ্ছেন, হোম দেন হচ্ছে আপনার এটা হেডারের ক্ষেত্রে অনেকটাই প্রয়োজন পড়ে এই লিস্টগুলো, হোম, অ্যাবাউট, then contacts, contact, control S। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চলে আসছে, ব্লক সিস্টেমে দেওয়া আছে, এটা ইনলাইন করতে হবে, কিন্তু এটা ইনলাইন করতে গেলে আপনার নর্মালি সিএসএস প্রয়োজন হবে। সিএসএস যখন আমি সিএসএস ধরবো তখন আপনাকে দেখাবো যে এটা আসলে কিভাবে করতে হয়, আর এই নাম্বারিংগুলো আর হচ্ছে বোল্ডিংগুলো এটা কিভাবে তুলতে হয় সেটা আমি সিএসএস এর মধ্যে দেখাবো। ফর্মসের জন্য যে ফার্স্টে যে টেক্সটটি প্রয়োজন হয় সেটা হচ্ছে যে ফর্ম, FORM, ফর্ম। সো এখানে এই অ্যাকশনটা আমি পরে বুঝাবো। ফার্স্টে ফর্মের স্টার্টিং ট্যাগ আর এন্ডিং ট্যাগ, এর মাঝখানে কিছু চিলড্রেন প্রয়োজন হবে, সেটা হচ্ছে যে ইনপুট, ইনপুটটা হচ্ছে কি, ইনপুটটা কি হবে, ইনপুটটা হবে টেক্সট। আপনি ইনপুটের মধ্যে যে ফর্মের মধ্যে কন্ট্রোল এস দেন, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে এটার ভিতরে আপনি কি লিখতে চাচ্ছেন, যে টেক্সট অথবা পাসওয়ার্ড বা আপনার যে কোনো কিছু, যে ইমেল আপনি কি লিখতে চাচ্ছেন সেটা হচ্ছে টাইপ। আপনার টাইপটা হচ্ছে টাইপের ভ্যালুটা হচ্ছে টেক্সট, দেন এন্টার। এখন এটার মধ্যে আমি ধরেন সাপোজ ইমেল দিব, ইমেল, কন্ট্রোল এস। এখানে ইমেল দিলে এখানে এখন জাস্ট এন্টার প্রেস করার কোনো ওয়ে নেই, বা সাবমিট প্রেস করা সেটা আমি দেখাচ্ছি। এখন আপনি ইমেল, এখানে সাপোজ আপনার পাসওয়ার্ড কন্ট্রোল এস, দেন আপনার এখানে ফাইল কন্ট্রোল এস, এখানে ফাইল, দেন এখানে আপনি সাবমিট বাটনটা দিন, সাবমিট কন্ট্রোল এস। এখানে দেখতে পাচ্ছেন যে অগোছালোভাবে চলে আসছে, যে একটার পর একটা এইভাবে চলে আসছে। সো এটাকে আপনি সেট করার জন্য অবশ্যই আপনি বিআর লাইন ব্রেক ইউজ করতে পারেন, অথবা আপনি প্যারাগ্রাফের যে টেক্সটটা সেটা ইউজ করতে পারেন। সো আমি এখন ফার্স্টে আপনার প্যারাগ্রাফের যে টেক্সটটা সেটা ইউজ করছি, সেটা হচ্ছে যে আপনার কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, দেন আবার নিচ্ছি, এটা জাস্ট আপনার অগোছালোভাবে চলে আসছে, এই জন্য আমি এটা ইউজ করছি। এখন কন্ট্রোল এস, দেখেন যে এটা সিরিয়াল বাই সিরিয়াল একটা পরে একটা নিচে একটা চলে আসছে। এখন আপনার ইনপুটে যেহেতু আপনার এটা টেক্সট, আপনি ট্রাই করে দেখুন, যে সাপোজ হ্যালো, দেন আপনার এখানে দিয়েছি ইমেল, এটা বোঝা যাচ্ছে না যে আসলে কোনটা কোন জায়গায় যে কি লিখতে হবে। সো আপনার এখানে দেন সাপোজ নেম, দেন ইমেল, দেন এটা হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড, আর দেন ফাইল, কন্ট্রোল এস। দেখতে পাচ্ছেন যে এখানে নেম আপনার নাম হচ্ছে সাপোজ নীরব, ইমেল নীরব নীরব, সাপোজ আপনি যে কোনো একটা ইমেল দিতে পারেন, hello@gmail.com, দেন আপনার পাসওয়ার্ড হচ্ছে যে কোনো একটা। এখন যদি আপনি আপনি এখানে ইমেল দিলেন না, দেন সাবমিট দিলে এখানে দেখাচ্ছে যে প্লিজ ইনক্লুড অ্যান্ড সো আপনার দিয়ে যে ইমেলটা না দিলে হবে না, gmail.com এখানে এখন দিলে এটা কাজ করছে, কিন্তু এখন এটা কোনো কাজ করছে না, কজ এটা কোনো লিঙ্ক করিনি বা পিএইচপিতে বা আপনার কোনো অ্যাকশন করা হয়নি। সো এই জন্য এখন আপনি অনেক সময় দেখতে পাচ্ছেন যে এটার ভিতরে লেখা থাকে যে প্লেস হোল্ডার। এখন আমি এটা দিচ্ছি প্লেস হোল্ডার, ইন্টার নেম, কন্ট্রোল এস। এখানে আপনি কি লিখবেন, সেখানে এটা ইন্টার নেম, এখানে আপনার কি লিখতে হবে। এখানে আবার আপনি এখানে দিলেন যে প্লেস হোল্ডার দেওয়ার পরে যে এখানে কি লিখতে হবে, আপনার ইমেল লিখতে হবে,
এন্টার ইউর মেল, এখানে প্লেস হোল্ডার দিলেন, দেন এটা ওয়াজ দ্য পাসওয়ার্ড, কন্ট্রোল এস। এখানে আপনার কী কী দিতে হচ্ছে, এখন আপনি চুজ ফাইল, এখানে জাস্ট ফাইলটার টাইপটা কী হবে, ফাইল। ফাইল এখানে এখন চুজ, আপনি নর্মালি এখন একটা ইমেজ নিলেন, ওপেন এই ইমেজটা নেওয়ার জন্য যে আপনার ফাইল এটা ইউজ করতে হয় সেটা হচ্ছে ইনপুটের যে টাইপটা ইউজ করতে হয় সেটা হচ্ছে যে ফাইল। আপনার একটা ট্যাগস ইউজ করতে হয় সেটা হচ্ছে যে লেভেল। সো লেভেলের যে কাজটা কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে উপর থেকে যে স্পেসটা ছিল, হ্যাঁ সেটা চলে গেছে, কজ হচ্ছে যে প্যারাগ্রাফের যে একটা স্পেস আছে, ডাবল স্পেস থাকে লাইন ব্রেকের চেয়ে একটু বেশি। ফর এটা কিসের জন্য, এইটা হচ্ছে এই নামের জন্য যে এখানে ইন্টারপ্রেস করবেন, এটা আমি পরে বুঝাবো। আর এটা নর্মালি আপনার এভাবে একটি ফর্ম তৈরি করতে হয়। আর এখানে আপনার যে অ্যাকশনের কথাটা বলেছিলাম, অ্যাকশনটা হচ্ছে যে আপনি কোন এই ফাইলটা পুরোপুরি কাজ করার পরে, হ্যাঁ আপনি ধরেন একটা ডাটাবেস থেকে আপনি কোনো ইনফরমেশন নেয়া বা দেয়া, হ্যাঁ এটার জন্য যে পিএইচপিতে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে কোন পেজটা থেকে এই কাজটা করবে, হ্যাঁ কোন পিএইচপির যে ফাইলটা সেই ফাইলটা থেকে কাজটা করবে, সেই অ্যাকশনটা কোথায় হবে, সেটার জন্য আসলে অ্যাকশনটা ইউজ করা হয়। এত কিছু এখন বুঝাতে চাচ্ছি না, কজ এখন হয়তো বা বুঝবেন না, এটা আমি পরে বুঝাবো। আশা করছি বুঝতে পেরেছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।